হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে আসলাম ইন্টিগ্রেশনের পর্ব 2 নিয়ে। এর আগে দেখা হয়েছে পর্ব 1, এখন হচ্ছে পর্ব 2। তোমরা সবাই হচ্ছে ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে আমাদের ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই নামের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করে থাকবে এবং একই নামের যে ফেসবুক পেজ আছে সেখানেও জয়েন করে থাকবে। দেখো, তোমাদের জন্য যে এই ভিডিওগুলি বানানো হচ্ছে তার উদ্দেশ্য কিন্তু একটাই, যে তোমাদেরকে কিছুটা সহযোগিতা করা। ঠিক আছে, আর কোনো কিছুই না, যাতে তোমরা কিছুটা হলেও সহযোগিতা প্রাপ্ত হও। এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, দাবি থাকবে, যে তোমরা হচ্ছে ভিডিওগুলি হচ্ছে নিজেরা শিখবে এবং বন্ধুবান্ধবকে হচ্ছে সেটা শেয়ার করে দেবে যদি তোমার উপকারে আসে। এই কথাটা তোমাদের কাছে আমার অবশ্যই থাকবে, এই ছোটো আবদারটা তোমাদের কাছে আমার থাকবে। আর তোমরাও তো তোমাদের আবদারগুলি আমাকে করছো, যে হচ্ছে প্রায় তোমরা আমাকে বলছো যে দাদা এই ভিডিওটা করে দেন, ভাইয়া এই ভিডিওটা একটু কষ্ট করে দেন। তো অনেকে অনেক অ্যাপ্রিসিয়েশন দিচ্ছ। তো তোমাদের কাছে একটাই দাবি থাকবে যে অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে এবং ভিডিওগুলি দেখে যদি উপকৃত হও অবশ্যই হচ্ছে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ঠিক আছে, চলো আমরা চলে আসি আজকের লেকচারে। ওকে, তো আমরা কী দেখেছিলাম? আমরা ইন্টিগ্রেশনের অনেক কিছু দেখেছিলাম, এগুলো দেখেছিলাম কিন্তু গত লেকচারে পর্ব 1-এ দেখেছিলাম। ঠিক আছে, আজকে দেখবো হচ্ছে পর্ব 2। ওকে, পর্ব 2 এগুলো আমরা দেখে গেছিলাম। সো পর্ব 2টা করার আগে অবশ্যই পর্ব 1টা সবাই করে নিবে। ঠিক আছে, ওকে, এটা দিয়ে আমরা শুরু করছি। ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos 2x। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, যে আগে এটাকে সহজ করতে পারি, যে 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কোয়ার এক্স। 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কোয়ার এক্স। তো এটাকে আমরা কি বলতে পারি, হাফকে আমরা সামনে দিতে পারি। আমরা জানি কনস্ট্যান্ট যদি গুণ বা ভাগ অবস্থায় থাকে তাহলে তাকে আমরা সামনে দিতে পারি। তাহলে 1 বাই cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার। শেষ, অঙ্ক শেষ। এখন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার মানে কি? ইন্টিগ্রেশন সেক স্কোয়ার মানে কি tan x। কারণ ট্যানকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার হয়, তাহলে সেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কী হবে? ট্যান আসবে। অ্যান্সার কী হবে? tan x, হাফ tan x আর কি, হাফ tan x প্লাস সি, হাফ tan x প্লাস সি। বোঝা গেল কি বলছি? ওকে ওকে, তাহলে আসো পরেরটা। এটা আমরা করে দিয়েছিলাম, এটা করবো এখন। দেখো, এখানে দেখাই যাচ্ছে একটা বিষয়, যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আছে, আবার নিচেও রুট ওভার এক্স আছে। ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আছে, আবার কি নিচেও রুট ওভার এক্স আছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একবারে রুট ওভার এক্সকেও ধরতে পারি, আবার ই টু দি পাওয়ার রুট ওভার এক্সকেও ধরতে পারি। তো আমরা এক কাজ করি, আমরা রুট ওভার এক্সকেই ধরি, রুট ওভার এক্সকেই ধরি। তো ধরি মানে লেট রুট ওভার এক্স সেটা হচ্ছে কি জেড। তো রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কী হবে? 1/2 রুট ওভার এক্স ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। এটা মনে রাখবা সবাই, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, এটা। তো এখন তুমি দেখো যে তাহলে আমরা ডিএক্স বাই রুট ওভার এক্স এটাকে কী বলতে পারি? 2 ডিজেড। শেষ, হয়ে গেল আমাদের খেলা শেষ। যে ডিএক্স বাই রুট ওভার এক্স মানে কি 2 ডিজেড। তাহলে এবার তোমরা এদিকে চলে আসো, দেখো এই যে দেখো ডিএক্স বাই রুট ওভার এক্স এটা মানে কি 2 ডিজেড। তাহলে এটা হচ্ছে 2 কনস্ট্যান্ট বাইরে থাকবে, ডিজেড কনস্ট্যান্ট বাইরে থাকবে, ডিজেড কনস্ট্যান্ট কোথায় থাকবে? বাইরে থাকবে। এরপরে আসো ই টু দি পাওয়ার রুট এক্স। রুট এক্স মানে কি জেড, তার মানে কি ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড। লিমিটের দিকে তাকানোর দরকার নাই। এতক্ষণ অঙ্কটা ছিল এক্সের, এখন অঙ্কটা কিন্তু জেডের। ঠিক আছে, সো এতক্ষণ এক্সের লিমিট ছিল, তাহলে এখন কি জেডের লিমিট বসাইতে হবে? দরকার নাই, লিমিট চেঞ্জ করার দরকার নাই। আমরা কি করব, আগে অঙ্কটা শেষ করি, তারপর এক্সের মাধ্যমে মান বসায় দিই, তাহলে এক্সের লিমিট বসাইলেই হয়ে যাবে। আচ্ছা, ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেট করলে কি আসবে? ই টু দি পাওয়ার জেডই আসবে। গেল, ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেডই আসবে। কিন্তু জেড তো প্রশ্নে ছিল না, প্রশ্নে ছিল কি এক্স। তো জেড মানে কি রুট ওভার এক্স, তো জেড মানে কি রুট ওভার এক্স। বোঝা গেল? এইবার কিন্তু এক্সে চলে আসছে, এবার আবার এক্সে চলে আসছে, তাহলে এক্সের লিমিট বসাইলেই হবে, এক্সের লিমিটটা বসাইলেই হবে। তো লিমিটটা আমরা কার বসাবো বলো? এক্সের লিমিট বসাবো। আচ্ছা, কতটুকুর মধ্যে বসাবো? যে 2 কনস্ট্যান্টের মধ্যে লিমিট বসানোর দরকার নেই। বাকিটা কোনো কনস্ট্যান্ট যদি গুণ বা ভাগ থাকে সেটার মধ্যে লিমিট বসানোর দরকার নেই, গুণ ভাগ থাকলে দরকার নেই। বাকিটা লিমিট কত? 0 থেকে 1, 0 থেকে 1। ওকে, অঙ্ক শেষ। কী হবে? আগে কি আপার লিমিট, তাহলে এক্সের পরিবর্তে 1, তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস এক্সের পরিবর্তে 0, ই টু দি পাওয়ার রুট ওভার 0। শেষ। সবাই বুঝতে পারতেছো কত হবে? ই টু দি পাওয়ার রুট ওভার 1 মানে কি ই টু দি পাওয়ার 1 মানে ই, আর ই টু দি পাওয়ার রুট ওভার 0 মানে কি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে 2e মাইনাস 1, 2 ইন্টু ই মাইনাস 1, 2 ইন্টু ই মাইনাস 1। শেষ, 2 ইন্টু ই মাইনাস 1। তাহলে আমরা জেড ধরে নিব
তারপরে জেডের মাধ্যমে ইন্টিগ্রেট করব, লাস্টে এক্সের মানটা বসায় দিব। তার লিমিটটা এক্সেরটা বসালেই হবে, আর কোনো প্যারা নেই। লিমিটটা কার বসাবো? এক্সেরটা বসালেই হয়ে যাবে। আর তুমি যদি এখানে করতে চাও যে না আমি জেড দিয়েই করতে চাই, তাহলে লিমিটটা আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ওইটার মধ্যে আবার একটু যদি সময় লাগে, এই জন্যই বলতেছি যে এক্সের মাধ্যমে বসিয়ে এক্সের লিমিটে বসায় দাও, শেষ। ওকে, এইটা তো এইটা একটা প্রবলেম, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা প্রবলেম। ওকে ওকে, এখানে কি বলেছে যে 0 থেকে এ লিমিট বাদ দাও, নিচেও স্কোয়ার আছে উপরেও স্কোয়ার আছে। নিচেও স্কোয়ার আছে এক্সের মানে চলকের স্কোয়ার আছে, উপরেও কিন্তু চলকের স্কোয়ার আছে। নিচে উপরে যখন পাওয়ার মিলে যাবে তখন আমরা কি করব? নিচেরটাকে ধরে উপরে তুলে দিব, নিচেরটাকে ধরে উপরে তুলে দিয়ে তারপরে ব্যালেন্স করব। দেখো এখানে চলককে এক্স না, ভ্যারিয়েবলকে এক্স। এবার নিচে এক্সের পাওয়ার কত আছে 2, উপরেও এক্সের পাওয়ার কত আছে 2। যখন উপরে নিচে পাওয়ার মিলে যাবে তখন অলওয়েজ নিচেরটাকে ধরে উপরে তুলে দিব, তারপরে ব্যালেন্স করব। আচ্ছা চলো চলো ব্যালেন্স করি। আচ্ছা, হওয়ার কথা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, লিখছো কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কী করতে হবে বলো? তাহলে কী করতে হবে? -2 এ স্কোয়ার করতে হবে, তাহলে ব্যালেন্স হবে, তারপরে ডিএক্স হবে। এরপরে আমরা কী করবো? 2 টুকরা করে ফেলবো, এত বাই এত মাইনাস এত বাই এত, এত বাই এত মাইনাস এত বাই এত, 2 টুকরা করবো। তাহলে ইন্টিগ্রেশন এত বাই এত মানে কি 1 হবে, আর ডিএক্স তো থাকবেই। -2 এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কই যাবে? কনস্ট্যান্ট গুণ থাকলে কই যাবে? সামনে যাবে। তো এত বাই এত 2 এ স্কোয়ার বাই এত, 2 এ স্কোয়ারকে সামনে দিলাম, তার মানে কি ডিএক্স বাই এত। শেষ, শেষ অঙ্ক শেষ। এখন তোমরা আমাকে বলো যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি 1, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি 1 -2 এ স্কোয়ার। এবার এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে, এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে। এটা ফর্মুলাটা কি? 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে 1, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2 এ স্কোয়ার, এই যে 2 এ স্কোয়ার, এতক্ষণে কিন্তু ফর্মুলা হয়ে গেছে। সেটা কি 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমরা আগের ভিডিওতে সবগুলি ফর্মুলা একদম ক্লিয়ারলি ব্যাখ্যা করেছি। অবশ্যই তোমরা 2 নম্বর পর্বটা করার আগে 1 নম্বর পর্বটা করে আসবে, নাহলে কিন্তু তুমি কনফিউশনে থাকবে। ওকে, এবার তুমি আরেকটু কাটাকাটি করতে পারো, এটা তো সবাই বুঝে যে এ এ কাটা, তাহলে কি আসবে 2a। আচ্ছা আচ্ছা, আমরা অঙ্কটা শেষ করে দিলাম কেন? লিমিট বসাবো না? লিমিট বসাতে হবে তো, ঠিক আছে। তাহলে আমাদের কি আসবে 1 মাইনাস এ কাটা, তাহলে 2a tan ইনভার্স এক্স বাই এ। এবার লিমিট কত? লিমিট কি 0 থেকে এ পর্যন্ত, লিমিট কি 0 থেকে এ পর্যন্ত, একটু বড় অঙ্ক কিন্তু 0 থেকে এ পর্যন্ত। তাহলে আসো আমরা লিমিটটা বসায় দিই, এদিক দিয়ে দেখায় দিই, যেহেতু অবজেক্টিভ। আগে এক্সের পরিবর্তে এ বসবে, তারপর এক্সের পরিবর্তে 0 বসবে। তো এ বসালে কি আসবে 1 মাইনাস 2a, এক্সের পরিবর্তে এ, কিন্তু যেখানে যেখানে এক্স আছে সেখানে কী হবে? এ হবে। তাহলে tan ইনভার্স এ বাই এ মাইনাস 1 মাইনাস 2a tan ইনভার্স এক্সের পরিবর্তে 0 বাই এ। তাহলে এটা হচ্ছে আপার লিমিট মাইনাস এটা হচ্ছে লোয়ার লিমিট। বোঝা গেল? এটা আপার লিমিট মাইনাস এটা কি লোয়ার লিমিট, এটা আপার লিমিট মাইনাস এটা লোয়ার লিমিট। তাহলে কী হবে 1 মাইনাস 2a tan ইনভার্স এ কাটাকাটি 1, tan ইনভার্স 1 মানে কি π/4 না, tan 45-এর মান 1 না। ওকে, মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2a tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কি 0, তার মানে এই পার্টটা বাদ। tan ইনভার্স 0 মানে কি 0। তাহলে থাকলো কত? থাকলো কি 1 1 কাটা, থাকলো মাইনাস, আচ্ছা মাইনাস তো থাকবেই, 2 আর 4 কাটা, মাইনাস a π/2, মাইনাস a π/2, মাইনাস a π/2। ওরা কেন প্লাস বলতেছে? কোথাও কি ভুল করলাম? একটু দাঁড়াও একটু দেখে নিই। -2 স্কোয়ার, ওকে, একটু ওয়েট করো, তোমরা আমার সাথে দেখো কোথাও ভুল হলো কিনা, কোথাও ভুল হলো কিনা তোমরাও আমার সাথে দেখো। ওকে, না এটা তো মাইনাসই হবে, এটা মাইনাস। আচ্ছা 2 স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স বাই এ কাটা, উপরে একটা এ আছে 1 মাইনাস tan ইনভার্স 0 থেকে এ পর্যন্ত। তাহলে এবার এ বসালে 1 মাইনাস 2a tan ইনভার্স এ বাই এ মাইনাস 1 মাইনাস 2a tan ইনভার্স 0 বাই এ, 1 মাইনাস 2a tan ইনভার্স 1 হচ্ছে π/4। ওকে, মাইনাস 1 প্লাস 2a ইন্টু 0 মাইনাস 1, 1 1 কাটা, ওকে 1 1 কাটা, তাহলে থাকে কত
মাইনাসই তো থাকে, মাইনাস 2 আর 4 কাটা, a পাই বাই 2 মাইনাস a পাই বাই 2, a পাই বাই 2 বলতেছে, মাইনাসটা বলতেছে না। তো এটা কোথায় ভুলটা হইলো এখনও তো আমরা ইন্সপেক্ট করে পাচ্ছি না। আচ্ছা আমরা দেখবো আমরা আরেকটু দেখবো এটা কোথায় কি হচ্ছে। তো এটা এখানে উঠলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে মাইনাস স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ডিএক্স মানে কি 1, হ্যাঁ এটা ঠিক আছে। মাইনাস টু এ স্কোয়ার এটা বাইরে দিলাম, হ্যাঁ ঠিক আছে। ওয়েট হ্যাঁ ঠিক আছে। এটা tan ইনভার্স 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, হ্যাঁ 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ কাটা, উপরে হচ্ছে 2a tan ইনভার্স এক্স বাই এ, আর এখানে হচ্ছে 0 থেকে a পর্যন্ত, আর এটা হচ্ছে ঠিকই তো আছে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিকই তো আছে। tan ইনভার্স 1 মানে কি পাই বাই 4, এটা মাইনাস 1, এটা প্লাস 2, ঠিকই তো আছে। মাইনাস a পাই বাই 2 আসতেছে, কিন্তু এখানে প্লাস a পাই বাই 2, এটাই আর কি একটু ঝামেলা হয়ে গেল। তো পরবর্তীতে আমি হচ্ছে আরেকবার কোয়েশ্চেনটা চেক করে দেখবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। কোয়েশ্চেনটা চেক করে আমি আরেকবার বলবো যে আসলে এটা কী হবে, ঠিক আছে। আমি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিব, আর তোমরাও দেখবে যে আমাদের কোথাও ক্যালকুলেশনে ভুল হলো কিনা, ঠিক আছে। আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব। আচ্ছা এটা তো আমরা আগেই করেছি। আসো এইটা, তো এইটা আমরা কেমনে করতে পারি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। লিমিট বাদ, ঠিক আছে। তাহলে কি আছে, dx বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, dx বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কি মাইনাস 2 বলা যায়। আচ্ছা, আর এখানে মাইনাস 2 মাইনাস 1 দিতেই পারি, কারণ লিমিট তো আসলে আছে, হ্যাঁ এটা তো জেড ধরার দরকার নেই, এটা এইভাবে হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন, তাহলে ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কী হবে n প্লাস 1, এক্স টু দি পাওয়ার n ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, সবাই এটা জানো, এই লেভেলে এসে এটা জানার কথা। ওকে আচ্ছা, কিন্তু কাহিনী আছে, এখানে এক্সের সহগ কত -1, এখানে এক্সের সহগ কিন্তু 1 না -1, তাহলে -1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই অ্যান্সারটাকে -1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সামনে একটা মাইনাস আছে, শেষ। -1 দিয়ে ভাগ করা যা কথা, -1 দিয়ে গুণ করা একই কথা, তাহলে সামনে একটা কি আছে মাইনাস আছে, সামনে একটা মাইনাস আছে। এই যে আসলে বিষয়টা হচ্ছে ইকুয়ালটা এই পাশে, আর সামনে একটি কি আছে মাইনাস আছে। ওকে, তারপরে আমরা লিমিটটা পরে বসাচ্ছি। লিমিটটা আমরা একবারে বসাবো, লিমিট নিয়ে আমাদের কোনো টেনশন নেই, লিমিট যাইছে তাই হোক, লিমিট এখন তাকানোর দরকার নেই, লাস্টে আমরা লিমিট বসাবো, লিমিটের দিকে কেউ তাকায়ও না, হ্যাঁ ওকে। তাহলে এই লাইনের পরের লাইনটা আমরা কি লিখতে পারি, যে এখানে তো -1, এখানে একটা মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে -1 এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, এবার লিমিট কি বসবে, ওই দেখো -2 থেকে -1, লিমিট হচ্ছে -2 থেকে -1, আগে 1 বসাও এক্সের পরিবর্তে -1 বসাও, এটা আপার লিমিট, এক্সের পরিবর্তে -1, তাহলে কী হবে 1 মাইনাস -1, তার মানে কি 1 প্লাস 1, তারপর -1 মাইনাস, এবার এক্সের পরিবর্তে -2 বসাও, 1 মাইনাস -2, তার মানে কি 1 প্লাস 2, তার পাওয়ার -1, শেষ। তাহলে 2 এর পাওয়ার -1 মানে কি 1/2, মাইনাস 3 এর পাওয়ার -1 মানে কি 1/3, তার মানে কি 3 × 6 3 মাইনাস 2, তাহলে 1/6, 1/6, ক্লিয়ার, 1/6। ওকে, এইটা একদম খুবই পানিভাত, এটা ডুইট খুবই পানিভাত। x² 2x সবার মধ্যে ঢুকায় দাও, আর লিমিটটা বসায় দাও, ইন্টিগ্রেশন একেও করো, লিমিটটা বসায় দাও, শেষ। এটা ডুইট। এরপরে এটা, হ্যাঁ এটা একটা ভালো অঙ্ক, এটাকে আমরা কেমনে করতে পারি দেখো, কি বলছে 0 থেকে π/4, লিমিট বাদ দাও, tan স্কোয়ার 6 স্কোয়ার, তুমি যখনই দেখবে যেখানে tan স্কোয়ার আছে তোমার চিন্তা থাকবে যেখানে 6 স্কোয়ার বানানো, এখানে tan স্কোয়ার হোক tan হোক, তোমার এখানে বানাতে হবে 6 স্কোয়ার, এখানে tan স্কোয়ার না থেকে tan থাকলেও এখানে তোমাকে 6 স্কোয়ার বানাতে হবে, 6 স্কোয়ার, tan আর 6 স্কোয়ার। ওকে, সবসময় মনে রাখবা tan আর 6 স্কোয়ার, ওকে। আচ্ছা, কেন করবো, যে কেন এটা কি সবাই করে এই জন্য করবো, হ্যাঁ মুখস্থ নাকি যে সবাই করছে পৃথিবীর এই জন্য আমরাও করবো, আরে না রে পাগলা। এই যে দেখো, তুমি ট্যানকে জেড ধরলে তোমার কি আসবে, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 6 স্কোয়ার এক্স ডিএক্স আসবে না, এই জন্যই তো তুমি করবা, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে তোমার কি আসবে 6 স্কোয়ার এক্স ডিএক্স, এই তো সুবিধাটা। এইবার তুমি দেখো কি করবা, এই 6 স্কোয়ার এক্স ডিএক্স এটাকে তুমি কি বলবা, ডিজেড বলবা, যে 6 স্কোয়ার এক্স ডিএক্স কি বলবা, ডিজেড বলবা, শেষ। আর tan স্কোয়ার মানে কি, tan মানে কি জেড, তাহলে জেড স্কোয়ার,
ট্যান স্কোয়ার মানে কি, ট্যান মানে কি জেড, তাহলে কি জেড স্কোয়ার। আর দেখো এটা কিন্তু ডিএক্স, লিমিট কার আছে এক্সের, এটা তো ডিজেড, লিমিট কার হবে জেডের, জেডের লিমিট দরকার নেই, আমরা এক্স দিয়ে লিমিট বসায় করব। আচ্ছা জেড স্কোয়ার মানে কি জেড কিউব বাই 3, জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কি আসবে জেড কিউব বাই 3। ওকে, এবার জেড তো করা যাবে না কারণ লিমিট তো এক্সের, এক্সের লিমিট বসাইতে গেলে এক্সেই আনতে হবে। তো জেড মানে কি ট্যান এক্স, তাহলে ট্যান এক্স হোল কিউব বাই 3, 3টাকে বাইরে রাখো কারণ 3 তো কনস্ট্যান্ট, ভাগ অবস্থায় আছে, বাইরে দিয়ে দিলাম। এইবার কিন্তু আমরা এক্সে পেয়ে গেছি, এবার আমরা এক্সে পেয়ে গেছি, আর প্রশ্নটাও ছিল এক্সে, লিমিটও ছিল এক্সের। তো এবার লিমিটটা বসায় দিই, আর কি লিমিটটা বসায় দিই, লিমিট কত, লিমিট 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4, শেষ। আর 1 মিনিট লাগবে অঙ্কটা, 0 থেকে পাই বাই 4। তাহলে অঙ্কটা কী হবে বলো তো, 1/3। আচ্ছা আগে পাই বাই 4 বসাও, ট্যান পাই বাই 4 মানে কি ট্যান 45, ট্যান 45-এর পাওয়ার 3 তার মানে কি 1 মাইনাস ট্যান 0, ট্যান 0 মানে কি 0, তাহলে 1/3 এটাই অ্যান্সার। 1/3, 1/3, 1/3 সহজ, ইজি অ্যান্ড সিম্পল। যদি ট্যান আর 6 স্কোয়ার থাকে, যত অঙ্ক দেখবা ট্যানকে জেড ধরবা, ট্যান আর 6 স্কোয়ার থাকলে যত অঙ্ক আছে ট্যানকে জেড ধরবা, শেষ। এইটা আবার কি জিনিস, বাবা রে বাবা, এক্স হচ্ছে রুট ওভার -1, এক্স হচ্ছে রুট ওভার -1, তার মানে এক্স রুট ওভার -1 মানে কি, এক্স হচ্ছে আই, এক্স কি আই, বুঝো কিন্তু। তাহলে এই লিমিট সিমিট বাদ দাও, লিমিট বাদ, এই যে 0 1 এগুলো বাদ। ওকে, তাহলে কি বলছে ইন্টিগ্রেশন লগ, তার বেস বলছে ই, আর এখানে আছে x⁴, ডিএক্স তো আছেই, ডিএক্স তো থাকবেই, লগ তার বেস হচ্ছে ই আর x⁴, তাই তো। আচ্ছা এবার আসো এই অঙ্কে এক্স মানে কি, এক্স মানে কি আই না, তার মানে আমি বলতে পারি যে i⁴, এক্স মানে তো i⁴, i⁴ মানে কি 1, এটা তোমরা সবাই দেখছো, আমি কমপ্লেক্স নাম্বারে পড়িয়েছি যে i⁴ মানে কি 1, i⁴ মানে কিন্তু 1, শেষ। তার মানে কি x⁴ মানে কি i⁴, মানে কি 1, 1। তাহলে পরের লাইনটা কি হবে, লগের বেস ই মানে তো লন, লগের বেস ই মানে কি লন না, এলএন না, আর i⁴ মানে কি 1, 1, লন 1 ডিএক্স, লন 1 ডিএক্স, লন 1 ডিএক্স, লন 1, লন 1 আসছে, লন 1 মানে কি 0 না, ইন্টিগ্রেশন 0 ডিএক্স। তো 0কে ইন্টিগ্রেট করলে কী হবে, 0কে ইন্টিগ্রেট করলে কী হবে, একটা কনস্ট্যান্ট হবে, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, বুঝো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তো ডিফারেন্সিয়েশনের উল্টা কি ইন্টিগ্রেশন, তাহলে 0কে ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট হবে, তাহলে এখান থেকে 0কে যদি ইন্টিগ্রেট করো তাহলে তোমার কি আসবে, একটা কনস্ট্যান্ট হবে, কী হবে, একটা কনস্ট্যান্ট হবে, একটা কনস্ট্যান্ট হবে, সেটা কত হবে সেটা আমি জানি না, সেটা একটা কনস্ট্যান্ট হবে, সেটা একটা কনস্ট্যান্ট হবে, কারণ 5কে ডিফারেন্সিয়েট করলেও 0, তাহলে 0কে ইন্টিগ্রেট করলে 5ও হইতে পারে, আবার 6কে ডিফারেন্সিয়েট করলেও 0, তো 6কে ইন্টিগ্রেট করলে 0কে ইন্টিগ্রেট করলে 6ও হইতে পারে, আমি তো জানি না কত হবে, এই জন্য সি ধরছি। ওকে সি, কিন্তু দেখো প্রশ্নে কিন্তু লিমিট দেয়া আছে 0 থেকে 1, লিমিট দেয়া আছে 0 থেকে 1, আমরা তো আর চলক পরিবর্তন করি নাই, জেড তো আর বানাই নেই, এক্সেই আছে, সো ডিরেক্টলি এক্সের লিমিট বসায় দিতে পারবো, যেহেতু এক্সই আছে এক্সের লিমিট বসায় দিতে পারবো, কোনো প্যারা নাই যে আগে জেড আসছে, জেড থেকে এক্স বানাইছি তারপরে বসাইছি এক্সের লিমিট, দরকার নেই তো, জেড তো আসেই নেই। ওকে আচ্ছা, তাহলে এবার আমরা লিমিট বসায় দিতে পারবো, লিমিট কত 0 থেকে 1, ওকে 0 থেকে 1। তো এখন কথা হচ্ছে যে এইখানে আমরা লিমিটটা কেমনে বসাবো, আসলে এখানে লিমিটটা আমরা কেমনে বসাবো, লিমিটটা আমরা কেমনে বসাবো, যে এখান থেকে তুমি যদি লিমিট বসাতে চাও তাহলে এটা তো একটা মারাত্মক ঝামেলার একটা বিষয়, ঝামেলার বিষয় না, কারণ সি মানে কি সি প্লাস 0 ইন্টু এক্স আছে বলা যেতে পারে 0 থেকে 1, সি মানে কি সি প্লাস 0 ইন্টু এক্স 0 থেকে 1। ওকে এবার এক্সের পরিবর্তে 1 বসাও, তাহলে কি আসে সি আসে, এক্সের পরিবর্তে 0 বসাও, তাহলে কি আসে সি আসে, তাহলে অ্যান্সার কত আসে 0, দেখো বুঝলা কিনা, অ্যান্সার কত আসে 0, বুঝো নাই মনে হয়, বুঝো নাই, দেখো কী করতে হয়, নিয়মটা কি, আগে আপার লিমিট বসাতে হয়, কেন 0 ইন্টু এক্স লিখছি, কেন 0 ইন্টু এক্স লিখছি, কারণ 1 বা 0 এটা কার পরিবর্তে বসে, এক্সের পরিবর্তে বসে, চলকের পরিবর্তে বসে, এখানে চলক তো এক্স, এই যে ডিএক্স চলক তো এক্স। ওকে তাহলে এই জন্য জোর করে একটা এক্সের একটা বানায় নিছি আর কি। ওকে তাহলে তুমি আগে 1 বসাও এক্সের পরিবর্তে, তাহলে কী হবে সি প্লাস 0 ইন্টু 1, 0 ইন্টু 1 মানে কি 0, তার মানে কি সি আসছে, আপার লিমিট বসায় কত আসছে সি আসছে, মাইনাস এবার লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 0, সি প্লাস 0 ইন্টু 0,
তার মানে কি জিরোই, তাহলে এখানে কত আসলো সি আসলো, তাহলে সি মাইনাস সি মানে কি জিরো, তাহলে অ্যান্সার কি আসবে জিরো, অ্যান্সার কি আসবে জিরো। ক্লিয়ার? অ্যান্সার কি আসবে জিরো। এই অঙ্কের জন্য অ্যান্সারটা জিরো, যেহেতু লিমিট দেয়া আছে। আর লিমিট না থাকলে আমরা বলতে পারতাম যে অ্যান্সার হবে সি। এই যে লিমিট না থাকলে সি অ্যান্সার, আর লিমিট বসায় দিলে জিরো, লিমিট বসায় দিলে কত জিরো। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখো এত এর মান কোনটি। তো এই যে বিশাল একটা চেহারা, আগেই ভয় পাওয়া যাবে না, লিমিট তো দেখাই যাবে না, ঠিক আছে? তো আমরা কেমনি কী করবো বলো? আমরা যেটা করব, আগে প্রশ্নটাকে সহজ করব। এই অঙ্কটা আমি ডিফারেন্সিয়েশনও করাইছি, এই একই অঙ্ক আমি ডিফারেন্সিয়েশনও করাইছি, তাহলে প্রশ্নটাকে আগে কী করব, সহজ করব। তাহলে আমরা সবাই জানি যে 1 প্লাস সাইন 2x, এটা আসলে কজ এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। 1 প্লাস সাইন 2x মানে কজ এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। এখানে যত অ্যাঙ্গেল এখানে তার অর্ধেক, 2x থাকলে এক্স এক্স, এক্স থাকলে x/2 x/2, ঠিক আছে? অর্ধেক অর্ধেক। ওকে, এটা প্লাস থাকলে প্লাস হবে, আর যদি কোনো কারণে এটা মাইনাস হয় মাঝখানে কী হবে, মাইনাস হবে। শেষ, বোঝা গেল? তাহলে চলো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি। কী করতে পারি? ইন্টিগ্রেশন, উপরে কি আছে cos x প্লাস sin x, আর নিচে কি আছে √1 প্লাস সাইন 2x। 1 প্লাস সাইন 2x মানে কি cos x প্লাস সাইন x হোল স্কোয়ার। তো আমরা সবাই জানি রুটার স্কোয়ার চলে যায়, থাকে কি cos x প্লাস সাইন x, উপরেও কি cos x প্লাস সাইন x, তার মানে কি আসলে 1। তার মানে এই বিশাল জিনিসটা আসলে কত হয়ে গেল 1, ইন্টিগ্রেশন 1 dx, তার মানে ইন্টিগ্রেশন dx আর কি। তো ইন্টিগ্রেশন dx মানে কি x, ইন্টিগ্রেশন dx মানে কি x। এবার লিমিটের দিকে তাকাও, আমরা কি জেড ব্যান্ড বানাইছি? বানাই নেই, পুরোটা এক্সই আছে। ডিরেক্টলি লিমিট বসাই দিলেই হবে, কত 0 থেকে কত, 0 থেকে পাই, 0 থেকে পাই। তাহলে এক্সের পরিবর্তে আগে পাই বসাও, মাইনাস এক্সের পরিবর্তে 0 বসাও, তাহলে অ্যান্সার কত আসবে পাই, অ্যান্সার কত আসবে পাই। ক্লিয়ার? পারা যাবে? অ্যান্সার কত আসবে পাই। এবার আসো পরেরটা, এই যে দেখো, এই যে দেখো ট্যান আছে, ট্যান আছে। তো ট্যান থাকলে আমাদের টার্গেট কি ট্যান আর সেক স্কোয়ার, ট্যান আছে না, ট্যান থাকলেই টার্গেট কি ট্যান আর সেক স্কোয়ার, সেক স্কোয়ার। ওকে, লিমিট টিমিট ভুলে যাও, আবার 3 কই থেকে আসলো? আচ্ছা, প্রশ্নের মধ্যেই মনে হয় 3 ছিল। আচ্ছা যাক, তো 3 লিখলাম, লিমিট টিমিট ভুলে যাও। ট্যান স্কোয়ার ট্যান 4, ট্যান স্কোয়ার ট্যান 4, ট্যান 4 বলতে 10 টু দি পাওয়ার 4 এক্স, এত বলার দরকার নেই, ট্যান 4, 10 টু দি পাওয়ার 4 এক্স, এত বলার দরকার নেই, ট্যান 4, ট্যান স্কোয়ার, শেষ। ঠিক আছে? ওকে, আমাদের জিনিসটা পারা দিয়ে কথা। তো ট্যান স্কোয়ার কমন যাবে, তো ট্যান স্কোয়ার কমন গেলে কি আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার আসবে, 1 প্লাস কি আসবে ট্যান স্কোয়ার আসবে। এবার তোমরাই বলো 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি, এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, তাহলে 3 ট্যান স্কোয়ার তো আসেই, এখানে কি আসবে 6 স্কোয়ার আসবে। একটু আগে আমরা অঙ্কটা করছি, একটু আগে আমরা অঙ্কটা করছি, ঠিক আছে? দেখো এই যে একটু আগে ট্যান স্কোয়ার 6 স্কোয়ার, ট্যান স্কোয়ার 6, এই যে দেখো এটাই করছি, 0 থেকে π/4, ট্যান স্কোয়ার 6 স্কোয়ার 0 থেকে π/4, এই যে দেখো কই গেল ট্যান স্কোয়ার 6 স্কোয়ার 0 থেকে π/4, এক সেম অঙ্ক ঠিক আছে, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। এই যে 0 থেকে π/4 আমি আর করে দিলাম না, 0 থেকে π/4, তাহলে ওইখান থেকে আমরা অ্যান্সারটা ডিরেক্টলি এখানে ইনপুট দিয়ে দিলাম, যেহেতু একটু আগে করাইছি, তাহলে এই পুরোটার অ্যান্সার ওইখান থেকে ডিরেক্টলি বসায় দিলাম। ঠিক আছে? কত আসছিল, কত আসছিল, আরে বাবা কই, কত আসছিল, হ্যাঁ এটার অ্যান্সার 1/3, তাহলে এটার অ্যান্সার কত আসছিল 1/3, তাহলে এতটুকু বক্স থেকে আসবে কত 1/3, আর সামনে কত আছে 3, সামনে তো 3, আর এই বক্স থেকে আসবে 1/3, তাহলে 3 1/3 কাটাকাটি, অ্যান্সার কত আসবে, অ্যান্সার কত আসবে বলো, অ্যান্সার আসবে 1, অ্যান্সার আসবে 1, অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার? দেখছো যে ভালো করে বুঝে বুঝে করলে একই রকম অঙ্কই কিন্তু বারবার ব্যাক করে, একই রকম অঙ্কই কিন্তু বারবার ব্যাক করে। যে এই ভদ্রলোককে এই ভদ্রলোক বলে চালাই দিলেই অঙ্কটা শেষ, এটা আগের অঙ্ক চলে আসছে, শেষ। ওকে, এবার এটা, তো এইটা আবার কি জিনিস, এটা তো একটা গ্যাঞ্জাম অঙ্ক, ঠিক আছে, এটা তো একটা গ্যাঞ্জাম অঙ্ক, তো এত বেশি গ্যাঞ্জাম অঙ্ক না। তো তুমি যেটা করবা যে উপরে নিচে
উপরে নিচে দেখো ই টু দি পাওয়ার এক্স এরকম একটা ঝাড়া আছে, উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স এরকম একটা ঝাড়া আছে, তাই না? উপরে ই টু দি পাওয়ার এক্স, নিচেও কি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। তো আমরা একটু জেড ধরতে চাই, তাড়াতাড়ি করে জেড ধরতে চাই। আমরা যদি বলি যে ধরি এই যে নিচের পুরোটাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তাকে জেড ধরি, তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তাকে আমরা জেড ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আর 1কে ডিফারেন্সিয়েট করলে কত? 0। আর ওইখান থেকে ডিএক্স এর দিকে আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি? ডিজেড। এই লিমিট টিমিট বাদ দাও, লিমিট বাদ, ল লিমিট আপার লিমিট বাদ। আচ্ছা, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা গুণ অবস্থায় আছে না? এই দুটা গুণ আছে না? গুণ আছে না? এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স গুণ আছে, তাহলে এতটুকুর অ্যান্সার কত? ডিজেড গেল। আর ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এটা মানে কি? জেড গেল। অঙ্কই তো শেষ, অঙ্কই শেষ, অঙ্কই শেষ। বোঝা গেল? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স গুণ আছে, এই গুণফলটা কত? ডিজেড, যে ডিজেড। আর নিচের ভদ্রলোক টোটালটা কত? জেড, তাহলে ডিজেড বাই জেড। কিন্তু অঙ্কটা তো এক্সের, আমার আসছে কি? জেড। ওকে, টেনশন নিও না। 1/z-কে ইন্টিগ্রেট করলে কি আসে? লন জেড। 1/z-কে ইন্টিগ্রেট করলে কি আসবে? লন জেড। ওকে, কিন্তু অঙ্কটা তো এক্সের, লিমিটও কার? এক্সের। লিমিট কার? এক্সের। তাহলে এখন এক্স দিয়ে প্রকাশ করতে হবে, জেড রাখা যাবে না। জেড মানে কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। জেড মানে কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। শেষ। এবার তুমি লিমিট বসায় দাও। লিমিট কি? 0 থেকে লন 2। লিমিট কি? 0 থেকে লন 2। তাহলে এক্সের পরিবর্তে একবার লন 2 বসাবো, আবার এক্সের পরিবর্তে একবার 0 বসাবো। এক্সের পরিবর্তে একবার লন 2 বসাবো, আপার লিমিট, মাইনাস এক্সের পরিবর্তে 0 বসাবো, লোয়ার লিমিট। খুবই চমৎকার একটা অঙ্ক। আচ্ছা, আমরা একটু এই পাশেই দেখাই দিই। ওকে, তাহলে এখান থেকে এই পাশে দেখা দিলাম। তাহলে দেখো কী হবে? লন ই টু দি পাওয়ার লন 2 প্লাস 1, লন 2 প্লাস 1, তাই না? লন ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে লন 2, আর নিচে প্লাস 1, নিচে প্লাস 1 গেল। এটা আপার লিমিট, মাইনাস লন ই টু দি পাওয়ার 0 প্লাস 1, এই যে লোয়ার লিমিট কি? 0। ক্লিয়ার? মাথায় ঢুকছে? ওকে, আচ্ছা, এইবার একটা স্পেশাল জিনিস শিখে রাখো সারা জীবনের জন্য, যে যদি তুমি কোনো দিন দেখো যে ই এর পাওয়ার লন সামথিং, তাহলে কী হবে? সামথিং হবে। ই এর পাওয়ার লন সামথিং মানে কি? সামথিং। ই লন সামথিং মানে সামথিং। ই লন গরু মানে গরু, ই লন 2 মানে 2। সে তুমি যদি কোনো দিন এটা দেখো যে ই লন 5, তার মানে কি? 5, তার মানে কি? 5। আহা, এখন ই লন মাস্ক, তার মানে কি? মাস্ক। ইলন মাস্ক মানে কি? মাস্ক। ওকে নাকি? আচ্ছা, ওকে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি এভাবে যে লন ইলন 2, ইলন 2 মানে আসলে কত? 2। ইলন 2 মানে আসলে 2 প্লাস 1, মাইনাস লন ই টু দি পাওয়ার 0 মানে কি? 1। ই টু দি পাওয়ার 0 মানে কি? 1, 1 প্লাস 1 মানে কি? 2। তাহলে লন 3 মাইনাস লন 2, লন 3 মাইনাস লন 2, বা ln 3 মাইনাস ln 2। আমরা জানি লগের সময় বিয়োগ হলে কি হয়? ভাগ হয়ে যায় না? অথবা ভাগের সময় কি হয়? বিয়োগ হয়। তার মানে কি? লন 3/2, লন 3/2, লন 3/2। শেষ, লন 3/2। এটা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে এই জিনিসটা তুমি জানো কি না, যে ইলন সামথিং হচ্ছে সামথিং, এটা তোমাকে জানতেই হবে। ইলন সামথিং কত? সামথিং, এটা তোমাকে জানতেই হবে। ইলন সামথিং হচ্ছে সামথিং। ওকে, আচ্ছা, তো এইটা আবার প্রশ্নে ভুল আছে কিনা কে জানে। এখন তো অঙ্ক করাটাই একটা প্যারা হয়ে গেছে যে প্রশ্নে ভুল থাকে। আচ্ছা, তো এখন দেখো, মনে করো প্রশ্নে ঠিক আছে না ভুল আছে, মানে প্রশ্নে ভুল থাকে বলতে টাইপে ভুল হয় মাঝে মাঝে, ঠিক আছে? তো যেমন এই যে অঙ্কটা কিন্তু এখনও মিলে নেই, সেটা এখনও মাথায় ঘুচঘুচ করতেছে, কোথায় জানি কি হয়েছে। হ্যাঁ, এইটা না, কোনটা যেন, এই যে এটা। হ্যাঁ, তো কী প্রশ্নেই ভুল হইলো নাকি কী হইলো না হইলো, মানে কেন একটা মাইনাসে ঝামেলা হইলো, মানে আমি আসলে বুঝলাম না। মাইনাসে তো আসলে ঝামেলা হওয়ার কথা না, আমি তো 2বার দেখলাম। আবার এমন হইতে পারে যে আমার চোখের আড়ালেই চলে যাচ্ছে কোনো একটা ভুল, বারবারই হচ্ছে। হ্যাঁ, এরকম কিন্তু হয় যে তুমি রিভিশন দিচ্ছ, একই ভুলই তুমি বারবার দেখতেছো, হয়তো তোমার চোখে পড়তেছে না, হইতে পারে। তোমরা একটু যদি এটা কারেকশনটা পেয়ে যাও নিজেরা, তাহলে একটু কারেকশনটা করে নিও। হ্যাঁ, ওকে, আর না পেলে আমি কমেন্ট বক্সে জানাবো, একটু জিজ্ঞেস করে আমাকে কমেন্ট বক্সে। হ্যাঁ, ওকে, কারণ সারাদিন আসলে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। সব কিছুর মাঝেও কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলি করতে হচ্ছে। এই যে দেখো, কৃষি গুচ্ছের ভিডিও করতেছি, রাজশাহী ইউনিভার্সিটির ভিডিও করতেছি, গুচ্ছের জন্য তোমাদের রিকোয়েস্ট আছে,
ঠিক আছে, তারপরে প্লেলিস্টের কাজ করতেছি, ইন্টিগ্রেশনের ভিডিও করতেছি 26-এর জন্য, 25-এর জন্য হচ্ছে প্লেলিস্টের কাজ করতেছি, মানে বিশাল এক কর্মযজ্ঞের মধ্যে আছি, সারাদিন আবার অফিস আছে, ঠিক আছে। তো আসলে মারাত্মক একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তো এই জন্যই দেখা যায় যে তারপরে কিন্তু অনেক কষ্ট করে করছি শুধুমাত্র যে দেখি একটা সাপোর্ট তোমাদেরকে দিতে পারি কিনা, কারণ আমি আসলে 15 বছর ধরে অফলাইনে আছি, 15 বছর ধরে অফলাইনে আছি। তো অফলাইনে কিন্তু আমি সিদ্ধেশ্বরীতে আছি, অফলাইনে শান্তিনগর সিদ্ধেশ্বরী নাম শুনেছো ডেফিনেটলি, যারা ঢাকার তারা তো শুনেছো, ঢাকার বাইরের তারাও শুনেছো। তো অনেকের হয়তো নাও জানা থাকতে পারে যে কোথায় শান্তিনগর আছে বা কোথায় সিদ্ধেশ্বরী আছে। তো এটা হচ্ছে ভিকারুনিসের পাশেই, হ্যাঁ। তো তো সেখানে হচ্ছে 15 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে। এর আগে উদ্ভাসে ছিলাম, তারপরে নিজের প্রতিষ্ঠান চালাচ্ছি, মানে চালিয়েছি। তো এখন হচ্ছে যে এই যে অফলাইনটা, তো অফলাইনে 15 বছর ধরে আছি। তো এখানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট জোনের স্টুডেন্ট আমার কাছে পড়ে তারা হচ্ছে সৃষ্টিকর্তা দিলে ভালো ফলাফল করেছে বা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি চাচ্ছি, যে আমার যে যতটুকু আমি জানি, আমি অনেক বেশি জানি জানি আমি সেটা বলবো না। আর কেউ যদি বলে যে আমি অনেক বেশি জানি, তাহলে সে আসলে বোকা। কারণ তোমরা জানো যে নিউটন আসলে এত কিছু জেনেও উনি বলেছেন যে উনি আসলে নুড়ি কুড়িয়েছেন, সেক্ষেত্রে আমরা তো আসলে কোন ছাড় আমরা তো কিছুই করিনি, নুড়ি দেখিই নেই, ঠিক আছে। ওকে, এনিওয়ে, তো আমি যতটুকু চাচ্ছি যে আমি যতটুকু জানি সেটা যাতে আমার অফলাইনের পাশাপাশি আমি যদি অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মে থাকি বা অনলাইনে যদি আমার উপস্থিতি থাকে বা প্রেজেন্স থাকে, তাহলে কিন্তু আমি একটা বিগার অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে আমি রিচ করতে পারবো এবং বিগার অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে আমি আসলে সার্ভিস দিতে পারবো। তার মানে আমি যে শুদ্ধ গাণিতিক যে একটা চর্চার যে বিষয়টা আমি নিয়ে আসতে চাচ্ছি সিস্টেমের মধ্যে, তার মানে কি বর্তমানে নাই? বর্তমানেও আছে। এখন প্রত্যেকটা ভাইয়ার বা প্রত্যেকটা মেন্টরের একটা ডিফারেন্ট স্টাইল থাকে। তো আমার একটা স্টাইল আছে। তো XYZ যারা আছেন প্রত্যেকে অত্যন্ত ভালো করে পড়াচ্ছেন, অত্যন্ত চমৎকার পড়াচ্ছেন, তাদের একটা স্টাইল আছে। তো এক একজনের স্টাইল কিন্তু এক একটা। তা আমার একটা স্পেসিফিক স্টাইল আছে। তা আমার স্টাইল হচ্ছে আমি একদম এখান থেকে উঠবো, উঠে আস্তে আস্তে এরকম উঠে যাব, আস্তে আস্তে উঠবো। মানে আমার কাছে যে জীবনে মনে করো ডিফারেন্সিয়েশন ধরেও নাই, সেও বুঝবে, মাঝামাঝি যারা আছে তারাও বুঝবে, আর যারা টপার আছে তারা তো সবচেয়ে বেশি ভালো বুঝবে। কারণ আমি আস্তে আস্তে কন্টেন্ট নিয়ে উপরের দিকে উঠি, একবারে উঠে যাই না, আবার এখানেই পড়ে থাকি না, একবারে উঠে যাই না, আবার এখানেই পড়ে থাকি না, আবার এখানেও পড়ে থাকি না। মানে এরকম না যে এই মানে মানে মনে করো 3টা স্টেপ আছে, মানে জিনিসটা আস্তে আস্তে আস্তে, এই যে এক্সপোনেনশিয়াল, এই যেখানে গিয়ে গিয়ে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এই গিয়ে 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 এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এরকম। তো এক্সপোনেনশিয়ালের গ্রাফটা কিন্তু এরকম, e⁻x। এখন আমার মনে করো এরা হচ্ছে একদম মানে পড়াশোনা করে না, ফাঁকিবাজ, হ্যাঁ। এরা হচ্ছে মিডিয়াম এভারেজ, আর এরা হচ্ছে টপার, মানে এরা হচ্ছে খুব সিরিয়াস, পড়াশোনা ভালো করে। তো আমার ক্লাসের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে আমার টার্গেট কিন্তু এই জোনটাও, এই জোনটাও, এই জোনটাও। কারণ দেখো আমি শুধু টপারদেরকে পড়াইলাম, ঠিক আছে, তাহলে কী হলো, একটা ছোটো অংশকে আমি সার্ভিস দিলাম, টপারদেরকে পড়াইলাম, মনে করো শুধুমাত্র নটরডেম কলেজের স্টুডেন্টদেরকে পড়াইলাম, অথবা ভালো ভালো যে আরও কলেজ আছে, সব কলেজই ভালো, তো তারপরেও যে মানে যেগুলো হচ্ছে টপ কলেজ আর কি, মানে যারা রেজাল্টের ভিত্তিতে টপ করে। তো আমি নিজেও নটরডেমিয়ান ছিলাম, আবার ভাইব না যে নটরডেমিয়ান ছিলাম বলেছে নটরডেমের প্রতি আলাদা কোনো একটা আবেগ আছে। তো নিজের কলেজের প্রতি তো ডেফিনেটলি সবারই আবেগ আছে, সেই আবেগ তো ডেফিনেটলি থাকবে। কিন্তু নটরডেমিয়ান ছিলাম বলে যে নটরডেমের স্টুডেন্টদেরকেই শুধু আমি চাই বা তাদেরকে আমি পছন্দ করি, বিষয়টা কিন্তু এরকম না। তো তো শুধুমাত্র টপারদেরকে দেখলে কিন্তু হচ্ছে না, কারণ এভারেজদেরকেও কিন্তু উপরে তুলে নিয়ে আসতে হবে। আর যারা বিলো এভারেজ আছে, যে যারা হচ্ছে ফাঁকিবাজ, ঠিকমতো পড়াশোনা করে না বা কোনো একটা কারণে তাদের বেসিক ঠিক হয় নাই, বেসিক বিল্ডিংটা ঠিক হয়নি, তাদেরকে কিন্তু শুরুতে এখানে আনার চেষ্টা করা হয়, তারপরে এখান থেকে এখানে নিয়ে আসা হয়। কারণ তাদের আগে এখান থেকে তো এখানে তুলতে হবে, তারপরে না এখান থেকে এখানে তুলবো। তাদেরকে এখান থেকে ধরে এখানে তুলে দিলে হবে? তুমি এখান থেকে এখানে তুলে দিলাম, ও তো টাস করে নিচে পড়ে যাবে, আরও নিচে পড়ে যাবে, যে যাও ছিলাম ওইখান থেকে নিচে চলে আসছে। সো এটা হচ্ছে আস্তে আস্তে একটা বিল্ডিং প্রসেস। বোঝা গেল কি বলছি? তো এটা হচ্ছে আমার স্পেশালিটি, যেটা সবাই বলে আর কি, নিজে কেমনে বলি, যে একদম লোয়েস্ট লেভেল, এভারেজ লেভেল এবং টপ লেভেল সবাই হচ্ছে ক্লাসটা যদি মানে শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় করে, একটা ক্লাস শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় করে, সময় নিয়ে বসে করে, ডেফিনেটলি এই লেভেল, এই লেভেল এবং এই লেভেল সবাই শিখতে পারবে, জানতে পারবে এবং একটা অঙ্ক সলভ করার মাধ্যমে আর 20টা অঙ্ক সে সলভ করার অনুপ্রেরণা পাবে এবং করতেও পারবে। শুধু ইন্সপায়ারেশন না, অনুপ্রেরণা না, সে আসলে হাতে কলমে করেও ফেলতে পারবে যদি সেটা ভালো করে বোঝে। বোঝা গেলে কি বলেছি? কারণ বুঝতেই পারছো যে 15 বছর ধরে অফলাইনে আছি ঠিক আছে। তো উইকে দেখা যেত যে কোনো উইক এরকমও হয়েছে 30টা ক্লাস পড়েছে, 24টা ক্লাস পড়েছে, আবার 10টা ক্লাস পড়েছে, এরকমও হয়েছে।
তো প্রচুর ক্লাস, ঠিক আছে। এক একটা ক্লাস এমনও হয়েছে যে বুয়েট অ্যাডমিশন ক্লাস নিয়েছি, একটা ক্লাস 8.5 ঘন্টা নিয়েছি। বুয়েট অ্যাডমিশন পরীক্ষার ক্লাস নিয়েছি, একটা ক্লাস 8.5 ঘন্টা টানা, মাঝখানে হয়তো 20 মিনিটের একটা ব্রেক আছে বা 15 মিনিটের একটা ব্রেক আছে। আমিও টায়ার্ড হয়ে গেছি, স্টুডেন্টও টায়ার্ড হয়ে গেছে। তো তখন কি করতে হবে, যে হালকা একটু চায়ের বিরতি, সবাই একটু মানে বসেছিল, একটু উঠে একটু হাত পা আমিও তো একদম এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো এরকম দিয়ে আবার হচ্ছে, এটা হচ্ছে বুয়েট অ্যাডমিশনের কথা বলছি, এটা হচ্ছে এনডিসির প্রথম 100 উদ্ভাসে যখন ছিলাম তখন হচ্ছে এরকম প্রথম 100 জনকে নিয়ে একটা স্পেশাল ব্যাচ করা হতো। সেই ব্যাচে হচ্ছে মানে সব তোখা স্টুডেন্ট, এবং দেখা যেত যে এই পুরো ব্যাচটাই বুয়েটে চান্স পাইতো, পুরো ব্যাচটাই বুয়েটে, একদম সিরিয়াল বুয়েটে। ওকে, যাক, তাহলে আমরা একটু তোমাদের সাথে একটু গল্পটাও শেয়ার করলাম, মানে আমাদের যে আমার জীবন থেকে নেওয়া যে গল্পটা, সেই গল্পটাই। ওকে, চলো আমরা আবার চলে আসি। আচ্ছা, তাহলে 0 থেকে 1 e⁴n dx, দেখো dx থেকেই বুঝে গেছি এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এক্স হচ্ছে আমাদের চলক। কিন্তু এখানে তো এক্সের ছিটা ফোটাও নাই, আছে কি a⁴n, মানে এও কনস্ট্যান্ট এনও কনস্ট্যান্ট। মনে রাখবা এক্স ওয়াই বাদে সব কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট। তাহলে এখানে এক্স কিন্তু নাই, তাহলে কি আছে a⁴n। মানে আমি যে প্রশ্নটা হাতে পেয়েছি সেটা ভুল না শুদ্ধ আমি জানি না, এই প্রশ্নটাকে আমি সলভ করতেছি, সেটা অ্যান্সার মিলবে কি মিলবে না সেটা পরেরটা পরে, আমি এটাকেই সলভ করতেছি। তাহলে a⁴n সেটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কই যাবে, সামনে যাবে। কনস্ট্যান্ট গুণ থাকলে সামনে যায়, কনস্ট্যান্ট গুণ বা ভাগ থাকলে সামনে যায়, গেল সামনে। তাহলে এখানে থাকলো কত, 1 থাকলো, 1 dx, আর লিমিট কত, 0 থেকে 1, শেষ। তাহলে এখন তোমরাই বলো ইন্ডিকেশন dx মানে কি, এক্স, ইন্ডিকেশন dx মানে কি এক্স 0 থেকে 1। তাহলে a⁴n আগে এক্সের পরিবর্তে 1, তারপরে এক্সের পরিবর্তে কত, 0, এক্সের পরিবর্তে 1 আপার লিমিট বসানো শেষ, মাইনাস এক্সের পরিবর্তে 0 লোয়ার লিমিট বসানো শেষ। তাহলে 1 - 0 মানে কি 1, a⁴n আমার অ্যান্সার আসে, a⁴n আমার অ্যান্সার আসে। ও মনে হচ্ছে প্রশ্ন ঠিকই আছে, এটাই কারেক্ট অ্যান্সার, যেহেতু কারেক্ট অ্যান্সারটা পাইছি তাহলে এটাই অ্যান্সার। দেখছো স্মার্ট একটা কোয়েশ্চেন, স্মার্ট একটা কোয়েশ্চেন, খুবই স্মার্ট একটা কোয়েশ্চেন। অনেকে যে এটা অ্যান্সার করবে ঠিক আছে। দেখো এটা কিন্তু a⁴n, কিন্তু x⁴n না, কিন্তু a⁴n, ঠিক আছে। এটা এটা কোন অ্যান্সারটা, হ্যাঁ এটা x⁴n এর অ্যান্সারটা। সো ভালো করে খেয়াল করো, ddx অফ যখন বলে x⁴n, তার মানে কি x মানে কি চলক আর n মানে কি ধ্রুবক, অথবা ইন্টিগ্রেশন x⁴n, x⁴n, এখানে x মানে চলক, n মানে ধ্রুবক, চলক টু দি পাওয়ার ধ্রুবক, আর এখানে কি আছে ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক, এও ধ্রুবক এনও ধ্রুবক, ধ্রুবক কই যাবে, সামনে যাবে, শেষ। এটা চমৎকার একটা অঙ্ক, ফাটাফাটি, এটা অনেকে বেসিকই কুলাবে না, ঠিক আছে। কারণ এখানে এও কনস্ট্যান্ট এনও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামনে যাবে, এখানে কোনো চলক নাই। যেমন এখানে এক্স চলক, আরে কি একটা অবস্থা। ওকে, এখানে এক্স চলক এন কি ধ্রুবক, এখানে এক্স চলক এন কি ধ্রুবক, এখানে তোমার এই ফর্মুলা খাটবে x⁴n + 1 / n + 1 + c, আর এখানে কি হবে nx⁴n - 1। তোমরা মনে এগুলো জানো, ডিফারেন্সিয়েশন এটা ইন্টিগ্রেশন। এবার আসো এটা, ওকে ওকে আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে e⁴x × x + 1 dx বলছে এটার মান নিচের কোনটি, তো চলো ইন্টিগ্রেট করি। আচ্ছা, তাহলে আমরা ইউভি দিয়েও করতে পারি, পুরোটাকে ভি ধরে নিই। আচ্ছা, ইন্টিগ্রেশন ইউভি, ইন্টিগ্রেশন ইউভির সূত্র জানো, ইন্টিগ্রেশন ইউভি, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। আচ্ছা, আরেকটা জিনিস শিখিয়ে দেওয়া যায়, আরেকটা জিনিস শিখিয়ে দিব। আচ্ছা চলো আরেকটা জিনিস শিখিয়ে দিই তোমাদেরকে, ওকে। ইউভি ডিএক্স না করে তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিই। শর্টকাট হচ্ছে, যদিও পুরোটাকে একসাথে করা যেত, তো দেখো আমরা এটাকে কি ধরতে পারি, ইউ ধরতে পারি, এটাকে ধরতে পারি ভি। লিয়েট পড়ছো না, লিয়েট, LIATE, LIATE, এল হচ্ছে লগারিদমিক, আই হচ্ছে ইনভার্স সার্কুলার, এ হচ্ছে এলজেব্রিক, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, এ হচ্ছে এক্সপোনেনশিয়াল, তার মানে কি লগ বা ln লন, এটা হচ্ছে সাইন ইনভার্স কজ ইনভার্স, এটা মানে কি x² x³, টি মানে কি সাইন কজ ট্রাইগোনোমেট্রিক ত্রিকোণমিতিক, আর ই মানে এক্সপোনেনশিয়াল e⁴x, e⁵5x, e⁻x এরকম। তো এই সিরিয়ালে যেটা আগে থাকবে সেটা ইউ, যেটা পরে থাকবে সেটা ভি।
তাহলে এক্স প্লাস ওয়ান এটা তো এলজেব্রিক, তাই না? আর ই টু দি পাওয়ার এক্স কি? এক্সপোনেনশিয়াল। এই দেখো এলজেব্রিক এক্সপোনেনশিয়াল। তাহলে আগে কি এলজেব্রিক, তারপরে কি এক্সপোনেনশিয়াল। তাহলে বোঝা যাচ্ছে আগেরটা ইউ, পরেরটা ভি। তাহলে আমরা বুঝেই গেলাম যে আমাদের ইউ কোনটা, ভি কোনটা। তাহলে আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে এলজেব্রিক, তার মানে এটা ইউ, আর এটা এক্সপোনেনশিয়াল, তাহলে এটা কি ভি। আগে এলজেব্রিক থাকবে, ইউ থাকবে, তারপর এক্সপোনেনশিয়াল ভি থাকবে, মানে এটা হবে ইউ, এটা হবে কি ভি। তাহলে ইউভি। তো ইন্টিগ্রেশন ইউভির সূত্র দিয়ে করা যায়। এবার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডিআই মেথড। ডিআই মেথড, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ডিআই মানে কি? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মেথড। তো চলো আগে শিখি যে এই মেথডটা কেমনে কাজ করে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এদিকে ইউ লিখবা, এদিকে ভি লিখবা। ইউ এর জায়গায় কে আছে? এক্স প্লাস ওয়ান। আর ভি এর জায়গায় কে আছে? ই টু দি পাওয়ার এক্স। ইউ বরাবর ডিফারেন্সিয়েট করতে থাকবা, ভি বরাবর ইন্টিগ্রেট করতে থাকবা। ইউ বরাবর ডিফারেন্সিয়েট করতে থাকবা, ভি বরাবর ইন্টিগ্রেট করতে থাকবা। ঠিক আছে? ডিআই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ইউ ডিফারেন্সিয়েশন ভি ইন্টিগ্রেশন, ইউ ডিফারেন্সিয়েশন ভি ইন্টিগ্রেশন। চলো শুরু করি। তাহলে এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ওয়ান। এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান প্লাস জিরো, ওয়ান। আবার ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কি? জিরো। আবার জিরোকে করলে কি? জিরো। এরপরে তো জিরো আসতেই থাকবে, সো আর দরকার নেই। এরপরে এটাকে করো, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করবা। এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করছি, এই বরাবর ডি করছি ডিফারেন্সিয়েট, আর এই বরাবর আই করতেছি ইন্টিগ্রেট। মনে থাকবে? মনে থাকবে কি করতেছি আমরা? যে আমরা বেসিকলি যেটা করছি সেটা হচ্ছে এই দিকে আমরা ডি করতেছি, মানে ডিফারেন্সিয়েট করতেছি, আর এই দিকে আমরা আই করছি, ইন্টিগ্রেট করতেছি। এই সিস্টেমটা সবাই একটু শিখে রাখো, কাজে লাগবে। ওকে, আচ্ছা তাহলে চলো করি। তাহলে ই টু দি পাওয়ার, দেখো শুরুতে ভি মানে কি? ই টু দি পাওয়ার এক্স ছিল। তো ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? শুরুতে ভি কত ছিল? ই টু দি পাওয়ার এক্স না? তাকে ইন্টিগ্রেট করলে কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে কি? আবার ই টু দি পাওয়ার এক্স। তো আর আগে লাভ নাই, কারণ এখানে জিরো চলে আসছে। এইবার আমরা কী করব? কোনাকুনি ক্রস করে দিব, এই যে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আবার জিরোর সাথে এইটা। দরকার আছে জিরো ইন্টু সামথিং, তো এটা লাভ নাই তো আসলে। আচ্ছা, কিন্তু তুমি যদি চাও লিখতেও পারো, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই আসতো, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি ই টু দি পাওয়ার এক্সই আসতো। তাহলে এইভাবে যাইতে হবে, কোনাকুনি যাইতে হবে, কোনাকুনি। এই প্রথমটা কিন্তু বাদ, বুঝো কিন্তু এই প্রথমটা কিন্তু কি বাদ, প্রথমটা বাদ, এই কোনাকুনি। এখানে প্রথমটা নিব, কিন্তু এখানে প্রথমটা নিব না, কোনাকুনি কোনাকুনি কোনাকুনি, শেষ। ওকে, আর একটা সাইনের ব্যাপার আছে। সাইনের ব্যাপার কি? সাইনের ব্যাপার হচ্ছে প্রথমটার জন্য বড়দীর্ঘিত সাইন কত? প্লাস, পরেরটা কি? মাইনাস, পরেরটা কি? প্লাস। প্রথমটার জন্য বড়দীর্ঘিত সাইন হচ্ছে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে যাবে, প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? দেখো ফাইনাল অ্যান্সারটা কী হবে? তাহলে এই ইন্টিগ্রেশনের অ্যান্সারটা কী হবে? শর্টকাট দিয়ে, এটা একটা শর্টকাট। শর্টকাট। জীবনে হয়তো তোমরা প্রথম টাইম দেখতেছো, এই জন্য মনে হচ্ছে এটা বড়, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা শর্টকাট। তাহলে কী করতে হবে? এটার সাথে এটা গুণ করে লিখতে হবে, এটার সাথে এটা গুণ করে লিখতে হবে, এটার সাথে এটা গুণ করে লিখতে হবে। তাহলে কি আসলো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? আবার এটা মনে রাখতে হবে, এটা প্লাস কিন্তু আসলে প্লাস, পরেরটা কিন্তু মাইনাস। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান করলে কত আসে? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান করলে কত আসে? ই টু দি পাওয়ার এক্স, কিন্তু সামনে আবার কত আছে? মাইনাস, মাইনাস। ঠিক আছে? এটা নিচে প্লাস, এটাও প্লাস, এটা কি? মাইনাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে কি? মাইনাস। একই রকমভাবে এটা নিচে প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটাও প্লাস, তিন প্লাসে তো প্লাসই। আচ্ছা, আর এরপরেরটা তো জিরোই হয়ে যাবে, এটা গুণ করলে তো জিরোই হবে, প্লাস সি, এটাই অ্যান্সার। ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে কি আসবে? এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি। দেখো ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে কি আসবে? এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। সি তো সি, সি এর দিকে তাকানোর দরকার নেই, সি তো সি, সি হচ্ছে একটা অনিশ্চয়তা। তাহলে কত আসবে? ওয়ান ওয়ান কাটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, মানে এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ক্লিয়ার? এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা ডিআই মেথড দিয়ে আমরা করে ফেলছি, ডিআই মেথড, ডিআই মেথড। ওকে, তো ডিআই মেথড দিয়ে আরেকটা অঙ্ক তোমাদের দেখাতে চাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। মনে করো পরীক্ষা এটা আসলো যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, বলো এটাকে ইন্টিগ্রেট করো। তাহলে আমরা ডিআই মেথড,
তাহলে একটা হবে ইউ, একটা হবে ভি। বুঝতেই পারতেছো এক্স স্কোয়ারটা কী হবে ইউ, আর ই টু দি পাওয়ার এক্সটা কী হবে ভি, ওই যে লিয়েট দিয়ে। হ্যাঁ, তাহলে এই বরাবর ডিফারেন্সিয়েট করো। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, 2xকে ডিফারেন্সিয়েট করলে 2, 2কে ডিফারেন্সিয়েট করলে 0, 0 হলে থেমে যাও। এবার ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, অনন্তকাল ই টু দি পাওয়ার এক্স আসবে। তারপরে কী করতে হবে, ক্রস, এই যে এটার সাথে এটা ক্রস, এটার সাথে এটা ক্রস, এটার সাথে এটা ক্রস, জিরোর সাথে ক্রস দেওয়ার দরকার আছে, 0 ইন্টু সামথিং তো 0ই। ওকে, কোনো দরকার নেই। যদিও লিখতে চাইলে তুমি ই টু দি পাওয়ার এক্সই লিখতে পারতা, কারণ এখানে সিরিয়ালি ই টু দি পাওয়ার এক্সই আসবে। আচ্ছা, তারপর একটা সাইনের ব্যাপার আছে। সাইন কি, প্রথমটার জন্য সাইন কি প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, শেষ। এবার অ্যান্সার কী হবে দেখছো, কত সহজ। অ্যান্সার কী হবে, এইটা এইটা এটা সব গুণ, মানে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে 3 প্লাসে প্লাস, তাহলে গুণ করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। পরে দেখো এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x, তারপরে প্লাস 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 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তারপর তো 0ই, শেষ, প্লাস সি হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ রে। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও তাহলে তোমার কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস সি, এরই অ্যান্সার। ই টু দি পাওয়ার এক্স কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস সি, শেষ, এরই অ্যান্সার। দেখো কত ফাস্ট হয়ে গেল। ঠিক আছে, ইউভি দিয়ে করার দরকার নাই, ডিআই মেথড দিয়ে করা যায়, ডিআই মেথড দিয়ে করা যায়। এটার নাম কি, ডিআই মেথড, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। এটা অবশ্য ইউভিরই একটা স্পেশাল কেস আর কি, মানে স্পেশালভাবে আর কি এটা দিয়ে করা হয়, এটা ইউভি। ওকে, কি বলেছে, এত পরাবৃত্ত এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এত পরাবৃত্ত এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে একটা শর্টকাট আছে, এটা আমি লিখে দিয়েছিলাম, শর্টকাটটা আরেকবার দিচ্ছি। সেটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং ওয়াই ইকুয়ালস টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, শর্টকাট লিখলাম, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা কী হবে, 16ab বাই কত 3, 16ab বাই কত, ও সরি 8/3 a স্কোয়ার বাই এম কিউব। ওইটা হচ্ছে আরেকটা লিখছিলাম, 8/3 a স্কোয়ার বাই এম কিউব, 8/3 a স্কোয়ার বাই এম কিউব, শেষ। তাহলে এই শর্টকাটটা তোমার খেয়াল রাখতে হবে, এই শর্টকাটটা তোমার খেয়াল রাখতে হবে, তাহলে অঙ্ক হবে। আর এটার ভাই একটা আছে, এটার একটা ভাই আছে, ঠিক আছে, এটার একটা ভাই আছে, এটার ভাই হচ্ছে কি, এটার ভাই হচ্ছে তোমার এইটা, হ্যাঁ এইটা, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 4ay, এটা ওয়াই স্কোয়ার 4x, এটা হচ্ছে এক্স স্কোয়ার 4y, এবং ওয়াই ইকুয়ালস টু কত mxc দ্বারা ক্ষেত্রফল, এটা কী হবে 8/3 a স্কোয়ার ইন্টু এম কিউব, 8/3 a স্কোয়ার বাই এম কিউব, এটা ভাগ, এখানে 8/3 a স্কোয়ার ইন্টু এম কিউব, এটা ভাগ ছিল, এটা গুণ হয়ে গেছে, শেষ, এই পার্থক্য। তাহলে এই দুটো জিনিস তোমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো কোনটা আসছে, ওয়াই স্কোয়ারেরটা আসছে, উপরেরটা আসছে। আচ্ছা, তাহলে এই শর্টকাটটা ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে একটু বুঝো যে আমরা কেমন অ্যাপ্লাই করতে পারি। দেখো ওয়াই স্কোয়ার এক্স মানে কি, ওয়াই স্কোয়ার হচ্ছে 4ax, ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স মানে কি, ওয়াই স্কোয়ার হচ্ছে 4ax। আচ্ছা, আর ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি, ওয়াই ইকুয়ালস টু mx, এই যে mx, m কত 1, এই শর্টকাটটা এটার মতো করে বানাইতে হবে কিন্তু। ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি, ওয়াই ইকুয়ালস টু mx, তাহলে m কত 1, বোঝা যাচ্ছে m কত 1। তাহলে তোমরা দুটো জিনিসের দিকে তাকাও, একটা হচ্ছে যেখানে a কত, a হচ্ছে 1/4 আর m কত 1, তাহলে বুঝাই গেল এখানে আমাদের a কত 1/4, a হচ্ছে 1/4 আর m কত 1। তাহলে এটা আমাদের শর্টকাটটা। এখানে কি লাগবে, a আর m লাগবে, কি লাগবে, a আর m লাগবে, a হচ্ছে 1/4 আর m হচ্ছে m কত 1, বসা দাও, শেষ। তাহলে অ্যান্সার কত হবে, ক্ষেত্রফল, এরিয়া, হ্যাঁ 8/3 a স্কোয়ার, a মানে কি 1/4, 1/4 এর স্কোয়ার, a স্কোয়ার বাই m কিউব, m মানে কি 1 কিউব, তার মানে কি 8/3 1/4 স্কোয়ার মানে কি 1/16, কাটাকাটি গেলে কত হয় 1/6 আসে, 8 দিয়ে 16কে 2 3 6 1/6 পড়বে একক, ক্লিয়ার।
জাস্ট এই শর্টকাটটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, এটা সবাই জানো, এটা পানিভাত। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, দেখো এক্স কিন্তু চলক আর এন কিন্তু ধ্রুবক, ডিএক্স। তার মানে এটা তো ফর্মুলাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে কি এন প্লাস ওয়ান প্লাস কত সি, এরই অ্যান্সার। কই গেল? এটাই এটাই কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে কিন্তু ওই যে দেখো দেখো এটা কি করছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তার মানে যেটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা যা কথা এটা তো একই কথা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে ওকে। কে বলছে যদি এত উপবৃত্তের প্রথম চতুর্ভাগ এ ও বি হয়, যদি এত উপবৃত্তের প্রথম চতুর্ভাগ এ ও বি হয়, যেখানে ও হচ্ছে এ আর ও বি হচ্ছে বি, আচ্ছা গেল, তাহলে এ বি বক্ররেখা ও এ বি জয়ের মধ্যবর্তী ক্ষেত্রফল কত হবে? এ বি বক্ররেখা এ বি জয়ের মধ্যবর্তী ক্ষেত্রফল কত হবে? বিশাল গল্প দিছে। তাহলে আমরা এসব গল্প টল্প না দেখে আমরা ধূপ করে ছবিটা আঁকি। এখন বলবো আমরা কেমনে পরীক্ষার হলে ছবি আঁকবো? তোমার এত সুন্দর করে ছবি আঁকার দরকারই নেই, তুমি যেমনি সেমনি আঁকো, হাত দিয়ে আঁকো, হাত দিয়েই তো আঁকবা। পরীক্ষায় তুমি কি স্মার্ট বোর্ড পাবো নাকি? এখন আমরা এইভাবে আঁকতেছি কেন? যাতে তুমি বেটার বুঝতে পারো, আর কিছুই না। আমরা আমাদের সময় পরীক্ষার হলে কি স্মার্ট বোর্ড নিয়ে গেছিলাম নাকি ট্যাব নিয়ে গেছিলাম? কিছুই নিতে পারিনি। সো হাত দিই এখন বোঝানোর জন্য, যাতে সুন্দরভাবে বুঝতে পারো, চোখের সামনে ভালো একটা ছবি থাকলে তুমি ভালো করে ফিল করে বুঝতে পারবা। আচ্ছা বলছে, আচ্ছা এই উপবৃত্তের প্রথম চতুর্ভাগ এ ও বি হয় যেখানে ও এ কত এ আর ও বি কত বি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে যে এ আছে না আর বি আছে না, এগুলো তো তোমরা সবাই জানো, এ স্কোয়ারের এ, বি স্কোয়ারের বি। কিছু না বললে এ বড় বি ছোট, এগুলো তোমরা জানো। কিছু যদি না বলা থাকে তাহলে এ বড় বি ছোট। যদি কিছুই বলা নেই তাহলে আমরা ধরেই নিব এখানে এ বড় বি ছোট, তাহলে আমাদের ছবিটা এটাই হবে, খাড়াটা হবে না। আচ্ছা ওকে, তো এবার আসো কি বলছে। আচ্ছা এটা ও বিন্দু বোঝা যাচ্ছে, ও এ কত এ, তাহলে এই যে এটা হচ্ছে এ, এটা ও বিন্দু, তাহলে ও এ কত এ, আর ও বি কত বি, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, তাহলে ও বি কত বি, তাহলে ও এ দৈর্ঘ্যটা কত এ আর ও বি দৈর্ঘ্যটা কত বি। এটা আমরা এমনিও জানতাম, উপবৃত্ত তো ও থেকে এ পর্যন্ত তো এই হবে, আর ও থেকে বি পর্যন্ত বি হবে, যে এ মানেই তো এটা, বি মানে জানো তোমরা এটা। আচ্ছা এখন প্রশ্ন বলছে এ বি বক্ররেখা এবং এ বি জ্যায়ের মধ্যবর্তী ক্ষেত্রফল কত হবে? দেখো এ বি কিন্তু একটা জ্যা, জ্যা মানে কি? বৃত্তের উপরে দুইটা বিন্দু তুমি কানেক্ট করলেই যা হবে, সরি এই যে উপবৃত্তের উপরে দুইটা বিন্দু কানেক্ট করলা, এই যে এটা কিন্তু একটা জ্যা হয়ে গেল, এটা একটা জ্যা হয়ে গেল। ঠিক আছে, দেখো উপবৃত্তের উপরের যে কোনো দুটো বিন্দু কানেক্ট করলেই তোমার কী হবে? যা হবে। তাহলে কি বলছে এ বি জ্যা আর এ বি বক্ররেখা, তাহলে এ বি বক্ররেখা মানে কোনটা? এই যে এ বি বক্ররেখা, এ বি বক্ররেখা, এ বি বক্ররেখা এই যে বাঁকা রেখা, আর এ বি জ্যা মানে এইটা। তাহলে বলছে এই দুটার মধ্যবর্তী ক্ষেত্রফল কত? তাহলে এর মাঝে ক্ষেত্রফল কতটুকু আটকা পড়ছে? এই যে এতটুকু না, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা তো এখন বুঝছো তো কি বলছি, যে এ বি বক্ররেখা মানে কি? এ বি বক্ররেখা আর এ বি জ্যা, এই যে এ বি জ্যা, এই দুটার মাঝে যে ক্ষেত্রফলটা আছে, এই যে এই ক্ষেত্রফলটা, এই যে মাঝের যে ক্ষেত্রফলটা, এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে চলো আমরা একটু বুদ্ধি খাটাই। ঠিক আছে, আমরা এটা বুদ্ধি খাটাই করবো। কেমনে করবো দেখো, শুধু প্রথম চতুর্ভাগ বলছে, কিন্তু বলছে প্রথম চতুর্ভাগ। ওকে আচ্ছা, প্রথম চতুর্ভাগ কি বলছে? এ ও বি এর কথা বলছে, এই যে এ ও বি হয়, তাহলে এ ও বি এই যে টুকরাটা দেখতে পাচ্ছ, এটা প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ছে। আচ্ছা এবার দেখো পুরা উপবৃত্তের ক্ষেত্রফল কত? পুরা উপবৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই বি। পুরা উপবৃত্তের ক্ষেত্রফল, পুরা উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই বি, এটা আমরা জানি, আগের লেকচারও বলেছি। ওকে তাহলে শুধু প্রথম চতুর্ভাগে কত হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে কত হবে? তাহলে পাই এ বির 4/1 ভাগ, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রফল এই পুরোটা, এই যে এই পুরোটা সাদা কালার, এই পুরোটা কি? পাই এ বি বাই 4, 4/1 ভাগ। ক্লিয়ার? পাই এ বি বাই কত? 4। আবার এবার তুমি দেখো যে এইখানে যে একটা ত্রিভুজ আছে না,
ত্রিভুজটা দেখো তো সবাই, ত্রিভুজটা বুঝতেছো কিনা? এই যে এই ত্রিভুজটা, তাহলে এটা 90 ডিগ্রি না? তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে তো ক্ষেত্রফল বের করে কী হবে? সহজ হবে। ত্রিভুজ মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, দ্যাট ইজ AOB ত্রিভুজ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি A, উচ্চতা মানে কি B, বা তুমি যাকেই ভূমি বলো, যাকে উচ্চতা বলো, ব্যাপার না, হাফ AB বুঝে যাচ্ছে, হাফ AB। তাহলে এখন তুমি আমাকে বলো হইলটা কি আসলে? তাহলে প্রথম চতুর্ভাগের কিন্তু আমরা ক্ষেত্রফলগুলি পেয়ে গেলাম। তাহলে প্রথম চতুর্ভাগের তুমি এই পুরোটার ক্ষেত্রফল কত? প্রথম চতুর্ভাগ পুরোটা, আহারে, তাহলে অন্য একটা কালার দিয়ে দেখাই, লাল কালার দিয়ে দেখাই। এই যে প্রথম চতুর্ভাগ এই পুরোটা, পুরো উপবৃত্তটা কত? ওই যে পাই B/4। আর প্রথম চতুর্ভাগে শুধু ত্রিভুজেরটা কত? ত্রিভুজের ভেতরে কত আছে? হাফ AB। তাহলে পুরোটা থেকে ত্রিভুজের ভেতর বাদ দিলে ওই যে মাঝখানের ওই চিলতেটা পাওয়া যাবে না, যেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার কি আসবে? ওই যে পাই AB/4 থেকে বাদ দিতে হবে হাফ AB, শেষ। পাই AB/4 থেকে বাদ দিতে হবে হাফ AB। এখন দেখো কোনটা মিলে। ওকে, হাফ AB তো কমন যায়, তাহলে কি থাকে? পাই/2 থাকে, ঠিক আছে, -1, পাই/2 -1, হাফ AB হলে কি হলো? হাফ AB গুণ করলে কত আসে? AB পাই/4, হ্যাঁ ঠিক আছে, মাইনাস হাফ AB। তাহলে হাফ AB কমন নিলে পাই/2 -1, হাফ AB কমন নিছে, এটা তো হবেই না, এটা তো হবেই না। হাফ AB কমন নিছে, হাফ AB কমন নিছে, তাহলে পাই+2 কেমনে আসে? পাই-2 কেমনে আসে? কি বলছে? এত উপবৃত্তের প্রথম চতুর্ভাগে এবি ওয়ে, ঠিক আছে, AB বক্ররেখা আর AB জয়ের মধ্যবর্তী ক্ষেত্রফল এটা। তাহলে এটা হচ্ছে পাই AB/4, হ্যাঁ ঠিক আছে, টোটাল পাই, ঠিক আছে, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে পাই AB/4 মাইনাস হাফ AB, পাই B/4 মাইনাস হাফ AB, এখান থেকে হাফ AB কমন নিলাম, আবার গুণ করে দেখি তো ঠিক আছে কিনা, পাই AB/4, হ্যাঁ ঠিক আছে, মাইনাস হাফ AB, হ্যাঁ ঠিক আছে, পাই/2 -1 হবে, পাই/2 -1 হবে। এগুলো কী করছে কিছু বুঝলাম না, এটা কোনোটাই অ্যান্সার হয়নি, ঠিক আছে, অ্যান্সার এটাই, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এইটা, এটা সোজা কথা, অ্যান্সার এটা। এখন এইটা দিয়ে তুমি যেমনি বাইর করো আর কি, এটা দিয়ে তুমি যোগ বিয়োগ করে তুমি যেমনি বাইর করো, অ্যান্সার হচ্ছে যে এটা, এই বিয়োগটা অ্যান্সার, ঠিক আছে। এখন তুমি যেমনি বের করো আর কি, ঠিক আছে। ওকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এটাই অ্যান্সার হবে। পুরোটা থেকে, এই পুরো ক্ষেত্রফল থেকে ত্রিভুজটা বাদ দিচ্ছি, তাহলে এতটুকু আসছে, এই যে এটা আসছে, এই যে এইটা আসছে, এই যে এইটা আসছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। হাফ AB আছে, হাফ AB সুন্দর আসছিল, কিন্তু পাই-2 তো আসে না, পাই+2 তো আসে না, পাই/2 -1 আসে। তো এখন এখানে লসাগু নিলে কি আসে? পাই-2 আসে, কিন্তু নিচে একটা 2 হবে না, তাহলে কি 1/2 হবে না? তো সেটাও তো মিলে নেই, বুঝছো কি বলছি? সেটাও তো মিলে নেই, ঠিক আছে, সেটাও মিলে নেই, তো এখানে গোজামিল হয়েছে, হ্যাঁ ওকে। এবার আসে এটা। তো এরকম টাইপের তুমি দেখো যে মোরলেস আমাদের অঙ্কগুলি কিন্তু একই রকমই আসতেছে। চলো আমি একটু নিচে থেকে চলে আসি, এবার পেছন থেকে আসি, ঠিক আছে, পেছন থেকে আসি। যেমন এটা করি, একটু ডিফারেন্টভাবে করতেছি, এবার নিচে থেকে উঠতেছি। তাহলে কি বলছে? 1 থেকে 16 পর্যন্ত ডিএক্স। আচ্ছা কি জানি বলছে এখানে, 1 থেকে 16 পর্যন্ত ডিএক্স, এটার নিচে জানি কি আছে। আচ্ছা যাক, লিমিট টিমিট বাদ দাও, তুমি দেখো ডিএক্স তো আছেই, এই ব্যাটা মানে কি? যে এখানে একটা 4 দেয়া, এখানে আবার x³ দেয়া, তো এই ব্যাটার মানে কি? যে তুমি যদি দেখো কোনো দিন যে এইটার এখানে 4 লেখা, বক্স এখানে 4 লেখা, তার মানে কি? 4th রুট অফ দিস বক্স, চতুর্থ মূল অফ দিস বক্স। তার মানে এটার মানে কি জানো? যে এই বক্সের পাওয়ার হবে 1/4, এই বক্সের পাওয়ার হবে 1/4, ওকে। তাহলে দেখো এই যে, তাহলে এটা কি বক্সের জায়গায় কি এটা আসে না? বক্সের জায়গায় কি এটা আসে না?
তাহলে এটার পাওয়ার কী হবে 1/4। তার মানে আমরা এটাকে বলতে পারি আদর করে যে এই যে বক্সের ভিতরে এটা আছে এটার পাওয়ার হবে 1/4। শেষ, তাই তো? তাহলে বলা যায় যে এটা হচ্ছে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 3/4, তাহলে x⁴ 3/4। তাহলে এই নিচের টোটাল ভদ্রলোক কি x⁴ 3/4, আর উপরে তো একটা 1 আছে, তো 1/x⁴ মাথায় ঢুকছে? উপরে তো একটা 1 চিন্তাই করতে পারি, তাহলে 1/x⁴ তাহলে 1 বাই মানে কি, এটা উপরে উঠে কি x⁻³ হবে না? এগুলো তো কমন সেন্সের অঙ্ক। শেষ, অঙ্ক শেষ। ওকে, এবার আমরা কি করব, ইন্টিগ্রেট করব x⁴n এর ফর্মুলা, x⁴n এর ফর্মুলা, তাহলে ফর্মুলাটা কী হবে x⁴n + 1, নিচে কী হবে n + 1, x⁴n + 1 নিচে হচ্ছে n + 1। ওকে, এবার লিমিট বসা দাও। আচ্ছা, লিমিটটা আগে বসাবো না, লিমিটটা পরে। তো এটাকে আর একটু সুন্দর করে লিখি, কি আসবে বলো তো? আচ্ছা, 1 থেকে 3/4 গেলে কত থাকে? 1 থেকে 3/4, তাহলে 1/4 থাকে, তাহলে x⁴ 1/4। একই গল্প, 1 থেকে 3/4 গেলে কত থাকে? 1/4। তাহলে নিচে 1/4 মানে কি উপরে 4, নিচে 1/4 মানে কি 4টা লাভ দিবে। তার মানে আসলে এটাই অঙ্কটা। এই যে কনস্ট্যান্ট সামনে রাখলাম, এবার এটার মধ্যে আমরা লিমিট বসায় দিব। লিমিট কত? এই যে 1 থেকে 16, লিমিট ভুলে যেও না, লিমিট ছিল, লিমিট কত 1 থেকে 16, লিমিট হচ্ছে 1 থেকে 16। শেষ, লিমিট হচ্ছে 1 থেকে 16। চলো 4 তো সামনে থাকবে, তাহলে এক্সের পরিবর্তে কিন্তু 16 বসবে, আর কিছুই না। তাহলে এক্সের পরিবর্তে 16, তাহলে 16-এর পাওয়ার 1/4 মাইনাস এক্সের পরিবর্তে 1, তাহলে 1-এর পাওয়ার 1/4, তো 16-এর পাওয়ার 1/4। তো এটা তো সবাই বুঝতেছো, 16-এর পাওয়ার 1/4 মানে কি? এই যে দেখো 16-এর পাওয়ার 1/4, এখন 16 মানে কি 2⁴, তাহলে তার পাওয়ার 1/4, পাওয়ার গুণ হলে কত আসবে 1, তার মানে কি 2, তার মানে এই ব্যাটা আসলে কত 2, আর 1⁴ মানে কি 1, 2 - 1 মানে কি 1, তার মানে অ্যান্সার কত 4, অ্যান্সার হচ্ছে 4। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? অ্যান্সার 4। ক্লিয়ার, বোঝা গেল সবাই? ওকে ওকে, আরেকটা নক আসছে, একটু দাঁড়াও। আচ্ছা, তোমাদের আরেকটা ফোল্ডার রেডি। আচ্ছা, এনিওয়ে, তাহলে চলো উপরেটা কি আছে, ইন্টিগ্রেশন tan x, ইন্টিগ্রেশন tan x, তাহলে এটা তো ফর্মুলা, ইন্টিগ্রেশন tan x এটা তো ফর্মুলা, তাহলে এটা ফর্মুলা কি -ln cos x, -ln cos x + c, ঠিক আছে, -ln cos x + c ফর্মুলা। ওকে, ইন্টিগ্রেশন ln x, ইন্টিগ্রেশন ln x এটাও কিন্তু ফর্মুলা, এটা একদম মনে রাখতে হবে, এটা ঠাড়া মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় খুব আসে যে ইন্টিগ্রেশন ln x বা ln x, ফর্মুলাটা কি x ln x মাইনাস x প্লাস c, x ln x মাইনাস x প্লাস c, x ln x মাইনাস x প্লাস c, এই যে x ln x মাইনাস x প্লাস c, ঠিক আছে, এটা একদম ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, এটা ঠাড়া মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না, একদম এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। দিস ওয়ান ইজ নাথিং বাট এ ফর্মুলা, হচ্ছে ফর্মুলা। তো এইটা আসলে খুবই সহজ, এখানে x³ আছে, এখানে x² আছে, দেখেই বোঝা যাচ্ছে x³ x², ঠিক আছে। ওই যে একটা টেকনিক আমাদের একজন স্যার শিখিয়েছিলেন যে ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তাদেরকে জেড ধরতে হয়, কিন্তু এটা সবসময় নাও হইতে পারে। তো তারপরে দেখে বোঝা যাচ্ছে যে এটাকে ডিফারেন্সিয়েট করলে x² পাওয়া যায়, x³ ডিফারেন্সিয়েট করলে কিন্তু x² পাওয়া যায়। তাহলে এটাকে আমরা জেড ধরি, এটা চলে আসবে, তাহলে লেট x³ কত z, তাহলে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে 3x² dx = কত dz, তাহলে x² dx কত dz বাই কত 3, dz বাই কত 3, তাহলে এই 3কে এই পাশে দেওয়ার কোনো দরকার ছিল না, তাহলে একবারে কিন্তু আমরা এই 3x² dx সেটা কত dz বলতে পারতেছি,
তাহলে দেখো সবাই ভালো করে একটু তাকায় দেখো কী শিখলাম হচ্ছে এই যে দেখো এই যে 3x² dx এই পুরোটা একসাথে কত ডিজেড না, এই পুরোটা একসাথে কত ডিজেড, 3x² dx এই পুরোটা একসাথে কত ডিজেড, আর ভিতরে কত cos x³ মানে কি জেড, x³ মানে কি জেড। তাহলে ইন্ডিকেশন cos z মানে কি সাইন জেড প্লাস সি, ইন্ডিকেশন cos z মানে কি সাইন জেড প্লাস সি, যেহেতু লিমিট নেই সি হবে, লিমিট না থাকলেই সি হবে। এবার জেড দিয়ে তো লেখা যাবে না কারণ প্রশ্ন তো এক্সের ছিল, তাহলে জেডের মান কত x³ সাইন x³ সাইন x³ প্লাস সি, এটা হবে অ্যান্সার। এই যে প্লাস সি হবে, এখানে সি নেই, সাইন x³ প্লাস সি। ওকে, এটা আজকে করছি, এটা ডান, এটা আজকেই করছি। দেখো এটা এই যে দেখো tan আছে 6² আছে, এটা ডু ইট, ঠিক আছে, 0 থেকে π/4 সেম অঙ্ক, tan 6² একদম সেম অঙ্ক, নিচেরটাকে জেড ধরো পুরোটাকে জেড ধরো, অঙ্ক শেষ। আচ্ছা sec tan ওই সেম টাইপের, একটা sec একটা tan একদম সেম টাইপের, সো ডু ইট, ঠিক আছে। ওকে sec tan ডু ইট। এখানে তুমি আবার আরেক কাহিনী করতে পারো যে এত কাহিনীর তো দরকার নেই, এটা তো একটা ফর্মুলাই পড়ে গেছে না, তো এটা কিন্তু sec স্কোয়ার নাই কিন্তু, বুঝো কিন্তু, সো একটু ঝামেলা আছে। সো 3 তো সামনেই আছে, তো ইন্ডিকেশন sec tan মানে কি দেখো তো, সেককে ডিফারেন্সিয়েট করলে কি আসে, sec tan আসে না, সেককে ডিফারেন্সিয়েট করলে কিন্তু sec tan আসে, তার মানে কি sec tan-কে ইন্টিগ্রেট করলে sec আসবে, তাহলে sec tan-কে ইন্টিগ্রেট করলে sec আসবে, তাহলে এটা আসা উচিত। কিন্তু এক্সের শক কত আছে 3 আছে না, তাহলে 3 দিয়ে কি হবে ভাগ হবে, বুঝছো কি বলছি। তাহলে sec tan-কে ইন্টিগ্রেট করলে sec আসবে, কিন্তু এক্সের শক 3 আছে, তাহলে 3 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে, আমরা জানি এক্সের শক দিয়ে কী করতে হবে ভাগ করতে হয়। এই যে ইন্টিগ্রেশন sec tan মানে কি sec, ইন্টিগ্রেশন sec tan মানে কি sec, কিন্তু এক্সের শক কত 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের অঙ্ক শেষ। ভাগ করলে কী হবে, এই 3 কাটা, অ্যান্সার কী হবে sec 3x প্লাস সি, সি তো হবেই যেহেতু লিমিট নেই, sec 3x প্লাস সি, sec 3x প্লাস সি, হ্যাঁ ঠিক আছে এটি অ্যান্সার। আবার এটা দেখা দিও না কিন্তু, এটা 3 আছে, 3 কিন্তু কাটাকাটি। ওকে এবার ln 2, ও বা ln 2 তো কনস্ট্যান্ট, ln x না তো ln 2 কি কনস্ট্যান্ট, তাহলে ইন্ডিকেশন dx, তো ইন্ডিকেশন dx মানে কি x, তাহলে এটি অ্যান্সার ln 2x প্লাস সি, এই যে x ln 2 প্লাস সি, x ln 2 প্লাস সি, ln 2 তো কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট সামনে যাবে, ইন্ডিকেশন dx মানে কি x, তাহলে x ln 2 প্লাস সি, x ln 2 প্লাস সি। এবার এটা তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি করব, একটা সাইন আছে একটা কজ আছে, একটা সাইন একটা কজ, যতবার জীবনে একটা সাইন একটা কজ গুণ দেখবা, বা একটা কজ গুণ দেখবা, বা একটা সাইন গুণ দেখবা, একটা 2 নিবা, তাহলেই ফর্মুলা হয়, তাহলে একটা 2 নিতে হবে, যেহেতু একটা সাইন একটা কজ গুণ আছে অবশ্যই একটা 2 নিতে হবে, তাহলে 4 থেকে একটা 2 নিছো, একটা 2 বাইরে থাকলো, 4 থেকে একটা 2 নিছো, একটা 2 বাইরে থাকলো, তাহলে এটা কি সাইন 2x না, 2 sin x cos x মানে কি সাইন 2x, শেষ অঙ্ক শেষ। এই 2 হচ্ছে এই 2, এবার ভেতরের এটা করি, ইন্টিগ্রেশন সাইন 2x মানে কি, সাইনকে ইন্টিগ্রেট করলে কিন্তু মাইনাস কজ আসে, সাইনকে ইন্টিগ্রেট করলে কিন্তু মাইনাস কজ আসে, আর এখানে এক্সের শক 2 আছে, 2 দিয়ে ভাগ দিতে হবে, এক্সের শক কিন্তু 2 আছে, 2 দিয়ে কী করতে হবে ভাগ দিতে হবে, 2 দিয়ে কী করতে হবে ভাগ দিতে হবে, প্লাস কত সি, প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 কাটা মাইনাস কস 2x কই গেল, মানে কি একটা অবস্থা দেখো, এর আবার একটু মজা নিছে, 2 কাটা, তাহলে কি মাইনাস কস 2x প্লাস সি, 2 কাটা না মাইনাস কস 2x প্লাস সি, তার মানে কি সি মাইনাস কস 2x, সি দেখো এর কী করছে হাস্যকর, সি মাইনাস কস 2x। তো এটাও তোমরা করতে পারবে, এটা কেমনে করবে একটু বলে দিচ্ছি, 2x dx, এখানে x⁴কে আমরা স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, শেষ, x⁴কে স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, উপরে 2x থাক সমস্যা নেই। তারপর আমরা কী করবো সিম্পলি x² জেড ধরে ফেলবো, x² জেড ধরে ফেলবো, আচ্ছা করিয়ে দিই, x² জেড ধরে ফেলবো, তোমাদের জন্য কিন্তু সবই করে দিচ্ছি, তোমরা কিন্তু শেয়ার করে দিও একটু, তোমাদের কাছে একটাই দাবি যে তোমরা শেয়ার করে দিবে এবং বন্ধুবান্ধবকে জিনিসটা দেখিয়ে দিবে, কারণ তাহলে এই পরিশ্রমগুলি সার্থক হবে
যে আমি সবাইকে রিচ করতে পারছি। আর শেয়ার না করে তুমি শুধু একা একা দেখলে কিন্তু তাহলে কিন্তু আমার পরিশ্রমটা আসলে সবার কাছে পৌঁছে দিতে পারলাম না। ঠিক আছে, তোমাদের কাছে একটাই দাবি থাকবে যে তোমরা যদি উপকৃত হও তাহলে শেয়ার করো, জোর করে শেয়ার করো না। ঠিক আছে, উপকৃত না হলে শেয়ার করো না। তাহলে 2x dx কত? ডিজেড। এই যে 2x dx উপরের টোটালটা কত? ডিজেড। আর নিচে কি 1 + z স্কোয়ার। তো আমরা 1 মানে কি 1 স্কোয়ার, একটু ফাস্ট করতেছি কারণ এগুলো অনেকগুলি দেখাইছে, তো এখন তোমাদের মুখস্থ হয়ে গেছে। 1/a tan ইনভার্স x/a + c, মনে পড়ছে? 1/a tan ইনভার্স x/a + c, সেই ফর্মুলাটা। এবার z এর মানটা বসায় দাও। z মানে কি? z মানে x স্কোয়ার। তাহলে tan ইনভার্স x স্কোয়ার + c। ওকে, সো এইভাবে তোমরা আসলে বাকি সবই তো শেষ হয়ে গেল। এখন আর অল্প কিছু বাকি আছে, যেমন এটা তো এর কাছেও যাবে, এর কাছেও যাবে, সহজ একটা অঙ্ক, ডু ইট। এর কাছেও যাবে, এর কাছেও যাবে, এবং কোনো লিমিটও নাই, তো এর থেকে সহজ অঙ্ক আর কি হইতে পারে। ওকে, তো একই রকমভাবে x cos x এটাও করতে পারবা। এই যে এটা শর্টকাট দিয়ে, এই যে একটু আগে শিখেছি শর্টকাট, এটা করবা শর্টকাট দিয়ে। একটু আগে শর্টকাট শিখেছি না, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে, ডু ইট। আচ্ছা, তো এই যে এটা বা এটা, আচ্ছা এগুলো একই রকম অঙ্ক। হ্যাঁ, একই রকম অঙ্ক, এটা তো আজকে করাইছি, এটা কিন্তু আজকে করাইছি, এই যেটা। আচ্ছা, এটা এই অঙ্কটা একটু করা দিই, এটা একটু ডিফারেন্ট। দেখো আজকে একটা অঙ্ক করাইছি, সেখানে নিচে এক্স ছিল, উপরেও এক্স ছিল। আজকে একটা অঙ্ক করাইছি, একটু হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা মানে পরের সোমবার। আচ্ছা আমি একটু রেকর্ড করতেছি, তো আমার অল্প একটু সময় আছে, ফোন দিচ্ছি। ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে শুধু নিচে কি আছে? এখানে শুধু নিচে এক্সপোনেনশিয়াল আছে, মানে ইউটি বার এক্স আছে, উপরে কিন্তু নাই। তো এই ধরনের ক্ষেত্রে টেকনিকটা কি জানো? টেকনিক খুব সহজ, পানিভাত টেকনিক। সেটা হচ্ছে লিমিট বাদ দাও, তুমি ইউটি পাওয়ার এক্স দিয়ে উপরে নিচে গুণ করে দাও, শেষ, আর কিছুই না। তো ইউটি পাওয়ার এক্স দিয়ে উপরেও গুণ করলা, নিচেও গুণ করলা, তাহলে এটা 1 হয়ে যাবে না? দেখো তো, এটা 1 হয়ে যাবে না? উপরে গুণ করলা, নিচেও গুণ করলা, ইউটি পাওয়ার এক্স ইন্টু ইউটি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস ইউটি পাওয়ার এক্স ইন্টু ইউটি পাওয়ার মাইনাস এক্স, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, ইউটি পাওয়ার 0 মানে কি 1। ঠিক আছে, ওকে। আমি একটু দ্রুত করলাম, নিশ্চয়ই তোমরা বুঝবে। এবার যদি আমরা ইউটি পাওয়ার এক্সকে জেড ধরি, ঠিক আছে, আমি যদি ইউটি পাওয়ার এক্সকে জেড ধরি, তাহলে আমাদের অঙ্কটা শেষ। ইউটি পাওয়ার এক্সকে আমরা যদি জেড ধরি, লেট ইউটি পাওয়ার এক্স কত? জেড। ডিফারেন্সিয়েট করো, তাহলে এই পুরোটা কত আসছে? ডিজেড। আর নিচে কত হবে? জেড স্কোয়ার প্লাস 1। ওকে, লিমিট পরে, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হচ্ছে ট্যান ইনভার্সেরটা 1/a ট্যান ইনভার্স z/a প্লাস সি। আচ্ছা, সি লেখার দরকার নেই, যেতে লিমিট আছে। আচ্ছা, কিন্তু অঙ্কটা তো এক্সের লিমিট হচ্ছে এক্সের, তাহলে এবার জেডটাকে এক্স দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে লিমিটটা বসাবো। তাহলে ট্যান ইনভার্স জেড মানে কি? ইউটি পাওয়ার এক্স, এই যে। এরপর লিমিটটা তুমি বসা দাও, লিমিটটা কি? কত থেকে কত? 0 থেকে 1। একবার এক্সের পরিবর্তে 1 বসাও, উপরে দেখাচ্ছি, এখান থেকে এখানে দেখাচ্ছি। এক্সের পরিবর্তে 1 বসালে কি হবে? ট্যান ইনভার্স ইউটি পাওয়ার 1 মাইনাস, একবার এক্সের পরিবর্তে কি বসাবা? 0 বসাবা, ইউটি পাওয়ার 0। একবার এক্সের পরিবর্তে 1 ট্যান ইনভার্স ইউটি পাওয়ার 1 মাইনাস এক্সের পরিবর্তে 0 ট্যান ইনভার্স ইউটি পাওয়ার 0। ওকে, ট্যান ইনভার্স ইউটি পাওয়ার 1 মানে কি? ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স ইউটি পাওয়ার 0 মানে কি? ইউটি পাওয়ার 0 মানে কি? 1 না? ট্যান ইনভার্স 1 মানে কি? π/4। তার মানে কি? ট্যান ইনভার্স ই মাইনাস π/4, ট্যান ইনভার্স ই মাইনাস π/4, ট্যান ইনভার্স ই মাইনাস π/4, ট্যান ইনভার্স ই, এই যেটা ট্যান ইনভার্স ই মাইনাস π/4, এটা।
তো একই রকমভাবে তোমরা এটাও করতে পারবা, এটাও করতে পারবা, যে এখানে প্লাস আছে না, মাইনাসটি দিয়ে গুণ করবা। দেখো একটু আগের অঙ্কটা কী ছিল, ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, প্লাসও ছিল মাইনাসও ছিল। এই জন্য আমরা প্লাসটা দিয়ে গুণ করতে পারতাম উপরে নিচে, মাইনাসটা দিয়ে উপরে নিচে গুণ করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে প্লাস আছে তো উপরে নিচে মাইনাসটি দিয়ে গুণ করবা, আর কিছু না, মাইনাসটি দিয়ে গুণ করবা, তাহলে এটা 1 হয়ে যাবে। তারপরে বাকি অঙ্কটা করে ফেলো, নিচেটাকে জেড ধরো, অঙ্ক শেষ। ঠিক আছে, বোঝা গেল কি বলছি? যেহেতু প্লাস আছে, ই টু দি পাওয়ার প্লাস এক্স আছে, উপরে নিচে মাইনাস এক্স দিয়ে গুণ করবা, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবা, তাহলে তোমার এটা আসবে। ঠিক আছে, তারপরে নিচেরটাকে জেড ধরবা, নিচেরটাকে জেড ধরবা, এই নিচের পুরোটাকে, এই নিচের পুরোটাকে জেড ধরে অঙ্কটা শেষ করবা। ঠিক আছে, এটা ডু ইট, দেখবা একদম পানি হয়ে গেছে। নিচে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবা আর কি, আর প্লাস মাইনাস দুইটাই থাকলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে। তো একই রকমভাবে এইটা বা এই টাইপের যতগুলি অঙ্ক আছে আমরা কিন্তু আগে এগুলো বলেছি, এটা তো একদম পানি ভাত অঙ্ক। দেখো এই যে বিএইউতে আসছে, মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, তাহলে কী হবে যে লিমিট টিমিট বাদ দাও, আগে 1/2x মানে কি, 1/2 কনস্ট্যান্ট সামনে গেল 1/x, 1/2x মানে কি, 1/2 কনস্ট্যান্ট সামনে গেল 1/x, তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, ln x। ওকে, 1/x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, ln x। এবার লিমিট কত, 1 থেকে স্কোয়ার, লিমিট হচ্ছে 1 থেকে স্কোয়ার, তাহলে হাফ ln স্কোয়ার মাইনাস ln 1, ln স্কোয়ার 2 সামনে আসবে, 2 ln ই মাইনাস ln 1 মানে কি 0, ln 1 মানে 0, পাওয়ার সামনে আসে। আবার ln ই মানে কি 1, ln ই মানে 1, এটা কিন্তু আমরা আগের লেকচারও বলেছি, এই লেকচারে আরেকবার বললাম, ln ই মানে কি 1। ওকে, তাহলে হাফ 2 ইন্টু 1 মাইনাস 0, দ্যাট ইজ হাফ 2 মাইনাস 0, এখান থেকে এখানে আসছে, তাহলে 1, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবা, সবগুলি কিন্তু আমরা করে দিছি, সো আর কোনো টেনশন নেই। এটা তোমরা ডিআই দিয়ে করো, এটা তোমরা ডিআই দিয়ে করবা, ডিআই মেথড। ঠিক আছে, খুব মজা পাবা এটা ডিআই দিয়ে করবা। ঠিক আছে, ইউভি না করে ডিআই দিয়ে করবা। আচ্ছা, যেহেতু সকল সিস্টেম শিখিয়ে দিছি, এখন তুমি ইজিলি করতে পারবা। এই যে দেখো এটা দেখলে মনে হচ্ছে না যে ভাই এটা জীবনে দেখিনি, এটা আবার কি ভাই, এটা পানি, নিচে রুট ওভার দেখে মাথা নষ্ট, কিচ্ছু না। 1/cos স্কোয়ার মানে কি সেক্স স্কোয়ার, এই দেখো 1/cos স্কোয়ার তার মানে তো সেক্স স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে কি সেক্স স্কোয়ার, আর নিচে কি √10। তো তোমার আমি কি বলছিলাম, কতবার বলছিলাম, একটা থাকবে 10, একটা থাকবে সেক্স স্কোয়ার, একটা থাকবে 10, একটা থাকবে সেক্স স্কোয়ার, অঙ্ক শেষ। জাস্ট তুমি কি করবা, 10 কে জেড ধরবা, শেষ, 10 কে জেড ধরবা। ঠিক আছে, লেট 10x কত, জেড, 10 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সেক্স স্কোয়ার এক্স টি এক্স হবে এখানে ডিজেড, তাহলে এই টোটালটার মান কি ডিজেড, আর নিচে কী হবে √z, কারণ 10 মানে কি জেড, তো √z, তার মানে কি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। আর বলার দরকার আছে আর বলার দরকার আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে কী আসবে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, মানে এটা মাইনাস হাফ প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1। ও লিমিট নাই, লিমিট কিন্তু নাই, তাহলে সি হবে। তাহলে এখান থেকে কত আসলো, 1 থেকে হাফ গেলে হাফ থাকে, মানে √z, আর 1 থেকে হাফ গেলে হাফ থাকে, হাফ উপরে উঠে গেলে 2 হবে, 2√z। ওকে, আবার √z, z মানে 2√10x, এটা হবে অ্যান্সার, প্লাস সি। আশা করি বুঝতে পারছো, 1 থেকে হাফ গেলে হাফ থাকে, আর 1 থেকে হাফ গেলে হাফ থাকে, হাফ উপরে উঠে গেলে 2 হইল, 2√z, আবার z মানে কি 10x, তাহলে 2√10x প্লাস সি, 2√10x প্লাস সি দেওয়া উচিত ছিল, কারণ লিমিট তো নাই। তো আশা করি তোমরা এখন তুমি সবগুলি করতে পারবা। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এই যে দেখো, তোমাদের একটা কথা বলছিলাম যে ব্র্যাকেটের মধ্যে কিছু থাকলে তাকে জেড ধরতে, একটা টেকনিক বলছিলাম না, কি টেকনিক বলছিলাম, যদি ব্র্যাকেটের মধ্যে কিছু থাকে তাকে জেড ধরবা, তাহলে জাস্ট এই অঙ্কটা সাইন এক্সকে জেড ধরবা, দেখবা অঙ্ক শেষ, ডিফারেন্সিয়েট করবা, অঙ্ক শেষ, ডু ইট। ঠিক আছে, আমি তো টেকনিকগুলি ধরা দিলাম এবং সবই সলভ করে দিলাম। এক্স ই টু দি পাওয়ার এক্স সব সলভ করে দিছে, এই সব সলভ করে একদম ধরে ধরে সব সলভ করে দিছে। ওকে, এবার আসো এটা, তো এক্স ই টু দি পাওয়ার এক্স, এরকম একটা অঙ্ক করাইছি না আজকে, এক্স টু দি পাওয়ার, সরি এটা তো আরও সহজ, এটা কী করাবো, এর কি
0 থেকে 1 পর্যন্ত এক্স ই টু দি পাওয়ার এক্স। আমরা কিন্তু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আজকে করছি, এটা তো কোনো অঙ্কই না। তো তুমি লিমিট ভুলে যাও, লিমিট বাদ দাও, লিমিট বাদ, লিমিট চিনি না, লিমিট নিয়ে জীবনে চিন্তা করা যাবে না। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, জাস্ট এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করলেই হবে, লিমিট পরে। তাহলে ইউভি মেথডটার নাম কি? ইউভি মেথড। ইউভি, ইউ মানে কি বোঝা যাচ্ছে এক্স, আর ভি মানে কি ই টু দি পাওয়ার এক্স। এই পাশে ডিফারেন্সিয়েশন, এই পাশে ইন্টিগ্রেশন, ডিআই, ডিআই মেথড মনে পড়ছে? ডিআই মেথড। এই উপরে কিছু লিখলেই এরকম হয়, ডিআই মেথড। আচ্ছা, তাহলে এক্সকে মানে ইউকে ডিফারেন্সিয়েট করবা, তাহলে এক্সকে করলে 1, 1কে করলে 0 শেষ, 0 আসলে শেষ। ইউকে ডিফারেন্সিয়েট করবা, এক্সকে করলে 1, 1কে করলে 0, এদিকে ডিফারেন্সিয়েশন, আর এদিকে ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। এরপরে ক্রস, ক্রস 0-র সাথে আর কি ক্রস দিবা, ক্রস ক্রস 0-র সাথে আর কি ক্রস দিবা, ঠিক আছে? এই যে এটার সাথে এটার ক্রস, এটার সাথে এটার ক্রস, আর 0-র সাথে আর কি ক্রস দিবা। যদি ইন্টিগ্রেট করলে কি আসতো? ই টু দি পাওয়ার এক্সই আসতো। তো 0-র সাথে ক্রস দিয়ে লাভ আছে? লাভ নেই। এবার একটা সাইনের ব্যাপার আছে, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার কি আসবে? এই যে এটার অ্যান্সার কি আসবে? গুণ করে বসাবা। এটার অ্যান্সার কি আসবে? গুণ করে বসাবা। এদের গুণ করে সাইন সহ বসাবা কিন্তু, আর দরকার আছে 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স মাইনাস 1। এবার লিমিট কত? 0 থেকে, লিমিট বসাবা কিন্তু, লিমিট বসাবা না নাকি? লিমিট না বসালে মাইন্ড করবে না ওরা। লিমিট বসাবা না? ওকে, লিমিট বসাবা। লিমিট কত? 0 থেকে 1। আগে আপার লিমিট বসাও, আগে আপার লিমিট কত? 1, এক্সের পরিবর্তে 1, তাহলে ই টু দি পাওয়ার 1, 1 মাইনাস 1, মাইনাস ল লিমিট কত? 0, তাহলে ই টু দি পাওয়ার 0, 0 মাইনাস 1। বাহ, চমৎকার অঙ্ক। 1 মাইনাস 1, 0, এটা করা দরকার নেই। মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে কি? 1, 0 মাইনাস 1 মানে কি? মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, অ্যান্সার 1, শেষ। ঠিক আছে, তাহলে লাস্টের দিকে কিন্তু আমি একটু ফাস্ট করিয়েছি। কেউ যদি 2x স্পিডে দেখতে থাকো তাহলে কিন্তু লাস্টে কিন্তু 4x স্পিড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। কিন্তু তোমাদের কাছে একটাই দাবি, একটাই আবদার আমার তরফ থেকে, সেটা হচ্ছে যদি তুমি উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওগুলি তুমি শেয়ার করে দিবে। নিজে নিজে তো শিখবেই, অবশ্যই সবাইকে নিয়ে শিখবে এবং সবাইকে শেয়ার করে দিবে। তোমার সামান্য একটা শেয়ারে তোমার কিন্তু কোনো মানে অনেক বেশি উপকার না হলেও কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয়। তোমার একটা লাইকে, তোমার একটা সাবস্ক্রাইবে, তোমার একটা শেয়ারে কিন্তু আমাদের পরবর্তী কাজ করার কিন্তু অনেক বেশি আগ্রহ বাড়ে। কারণ আমরা কিন্তু জানি আমাদেরকে অনেকে জানাচ্ছে মেসেজের মাধ্যমে, মানে ইনবক্সে আর কি, হ্যাঁ, পেজের বলো, গ্রুপের বলো, মেসেঞ্জারের ইনবক্স বলো, প্রাইভেটলি, বা হোয়াটসঅ্যাপের নাম্বারটাও কিন্তু দেওয়া আছে, বা ইউটিউব চ্যানেলের কমেন্টে বা ফেসবুকের কমেন্টে, বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদেরকে অনেকেই জানাচ্ছে যে ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। তো যেহেতু ভালোই লাগছে বা এগুলো উপকৃত হচ্ছে তোমরা, তো ডেফিনেটলি তোমরা এগুলো সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে শেয়ার করে দিবে, আর একটা লাইক করে বা কমেন্ট করে জানাবে আসলে যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? যদি কোনো একটা অংশ খারাপ লাগে সেটাও জানাবে ডেফিনেটলি। শুধুমাত্র মানে একটা কমেন্ট সেকশন কিন্তু এরকম হবে না যে শুধুমাত্র প্রশংসা আর প্রশংসা থাকবে। যে কোনো সাজেশন থাকলে ডেফিনেটলি দেবে। যদি তোমার মনে হয় যে এই অংশটা ভালো ছিল ডেফিনেটলি জানাবে, যদি মনে হয় এই অংশটা ভালো ছিল না সেটাও জানাবে। সব কিছুকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে তোমাদের ব্যাপারগুলো একটু ইন্টারঅ্যাক্টিভ হোক। আমি যেরকমভাবে তোমাদেরকে এই জিনিসগুলি বোঝানোর চেষ্টা করছি দিন রাত জেগে কষ্ট করে, আশা করবো যে তোমাদের থেকেও সেরকম ফিডব্যাক ইউটিউবের থেকে, ফেসবুক থেকে, সেটা আমি আশা করবো পাবো। যে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা আমাদের চ্যানেলটা, পেজে গ্রুপে যুক্ত থাকবা এবং শেয়ার করে দিবা এবং সবাইকে মেনশন করে দিয়ে সবাইকে হচ্ছে জিনিসটাকে জানিয়ে দিবা যে আসলে আমরা তোমাদের জন্য আসলে কী প্রচেষ্টাটা করছি বা তোমাদের জন্য আসলে কী থাকছে না থাকছে। বোঝা গেলে কী বলেছি? তাহলে সবাই ভালো থাকো, এই হচ্ছে কথা। তোমাদের কাছে আমার তরফ থেকে যে দাবি বা আবদার সেটা হচ্ছে আমি জানিয়ে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়।